হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দা ফিজিক্স হিরো। তোমরা অনেকেই জানো যে আমরা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের সলিউশন করছিলাম কাইনেমেটিক্স চ্যাপ্টারে। তো কাইনেমেটিক্সের সরলরৈখিক গতি বা মোশন ইন আ লাইনের আমরা জয়েন্ট বুস্টার সেকশনটা শেষ করে ফেলেছি। এবার জয়েন্ট বুস্টারের আগে কিছু কোশ্চেন আছে, যেমন সেকশন এ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে 7-8টা কোশ্চেন আছে, 7-8টা করে আছে শুধু ডি সেকশনে, যেটা লেখা আছে কেস বেসড কোশ্চেন্স। এখানে 17টা কোশ্চেন আছে, ম্যাক্সিমাম কোশ্চেন 17টা। ঠিক আছে, তারপরে আছে অ্যাসারশন ডিজাইন টাইপ কোশ্চেন। তো আমরা আজকের এ থেকে ডি সেকশন অবধি কমপ্লিট করার চেষ্টা করব। আর ই সেকশন মানে অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন গুলো আমরা একটা আলাদা লেকচারে ফ্রেশ ভাবে করবো। সেখানে 7-8টা কোশ্চেন আছে, এগুলো একটু ভালো করে বুঝতে হয় বা ধীর স্থির ভাবে ভেবে অপশনগুলো ক্লিক করতে হয়। তাই আমরা এটা আলাদাভাবে ফ্রেশ লেকচারে করব। তো আজকের কি করব, আজকের এ থেকে ডি সেকশন অবধি এখানে সব কটাই এমসিকিউ, তবে এমসিকিউ গুলো বিভিন্ন ভাগে দিয়েছে। যেমন শূন্যস্থান পূরণ করো বলে প্রথম এ সেকশনে দিয়েছে 7 থেকে 8টা কোশ্চেন, বেশি নেই, বেশি টাইমও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, চাপ নেই। তো এটা করলে আমাদের কি হবে, মোশন ইন আ লাইন চ্যাপ্টারটা অলমোস্ট খতম হয়ে যাবে ওই অ্যাসারশন রিজন টাইপ বাদ দিয়ে। তারপরে আমরা করবো মোশন ইন এ লাইন, সরি প্লেন, মোশন ইন এ প্লেন করবো। সেখানে আমরা কি কি পড়তে পারবো, সেখানে আমরা পড়তে পারবো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, যেটা আমার কাইনেমেটিক্স এর ফেভারিট টপিক। তারপরে আমরা রিভারম্যান প্রবলেম বা তারপরে কি আছে একটা, আর একটা আছে রেনম্যান প্রবলেম, যেগুলো খুব মানে ভালো কোশ্চেন আসে ওখান থেকে। আর তোমাদের বেশিরভাগ জনের ওখান থেকে সমস্যা আছে, সেখানে সেখানে আমরা যখন করবো সঙ্গে সঙ্গে ওর থেকে থিওরি বা ট্রিক্স বা শর্টকাট কোনো ফর্মুলা থাকলে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন আজকের কাজটা করি। আজকের কাজটা কি, শূন্যস্থান পূরণগুলো করবো, সেকশনের শূন্যস্থান পূরণগুলো করবো। চলো, প্রথম কোশ্চেনটা কি বলছিল। প্রথম কোশ্চেন বলছে একটি বস্তুর ত্রিমাত্রিক হলে ত্বরণ হবে, ত্বরণ কি হবে, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, একমাত্রিক, যে কোনোটি হতে পারে। কিন্তু তোমাদের অপশন ছিল হয়তো সি না বি ছিল, ঠিক আছে, ওই অপশনটা ভুল আছে। ঠিক আছে, তোমরা তাহলে কি জেনে রাখলে, যে কোনোই হতে, মানে সরি, যে কোনোটি হতে পারে। ঠিক আছে, মানে অল অফ দিস অপশন। নেক্সট কোশ্চেনটা দেখো, ওই কোশ্চেনটা অতটা খাস কোশ্চেন না, ওই জন্য বেশি ডিটেলস বলছি না। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দেখো, এটা খাস কোশ্চেন। কোন বস্তুর গতিবেগ সময় লেখচিত্র ধনাত্মক নতিযুক্ত সরলরেখা হলে বস্তুটির গতিবেগ কি হয়, সমবেগ সম্পন্ন, সমত্বরণ সম্পন্ন, নাকি সমমন্দন সম্পন্ন, নাকি অসমত্বরণ সম্পন্ন। দেখো, ফার্স্ট আমরা একটা আঁকি। এখানে বলছে যে বস্তুর গতিবেগ সময় লেখচিত্র, এটাকে ভেলোসিটি দিলাম, টাইম দিলাম। তারপর বলছে যে লেখচিত্র ধনাত্মক নতিযুক্ত সরলরেখা, সরলরেখা আঁকলাম বা স্ট্রেট লাইন আঁকলাম, যার নতি ধনাত্মক। নতি কখন ধনাত্মক হবে, তখন স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে জিরো থেকে বেশি এবং 90 থেকে কম হলে, অ্যাঙ্গেল যদি 0 থেকে বেশি এবং 90 ডিগ্রি থেকে কম হয়, তখন তাকে আমরা বলবো ধনাত্মক নতিযুক্ত স্ট্রেট লাইন, বা ওই স্ট্রেট লাইনের নতি পজিটিভ। ঠিক আছে, যদি কি হয়, অ্যাঙ্গেল যদি 0 হয়ে যায় তাহলে ওর নতি 0 হয়ে যাবে, এবং যদি পারপেন্ডিকুলার হয়ে যায় বা 90 ডিগ্রি হয়ে যায় এক্স অ্যাক্সিসের সাথে, তখন তাকে আমরা বলবো যে স্লোপ ইনফিনাইট। ঠিক আছে, বা 90 থেকে বেশি হয়ে গেলে তখন আমরা ঋণাত্মক স্লোপ বলবো। তো এখানে স্লোপটা পজিটিভ, যেমনটা দেখতে পাচ্ছ, থিটা 90 ডিগ্রি থেকে কম। এবার কি বলছে, বলে বস্তুটির গতিবেগ কি হবে, দেখো স্লোপ ভি টি কার্ভের স্লোপ কি পাবো, গ্রাফের স্লোপ কি হয়, স্লোপ হবে ত্বরণ এ ইজিক্যাল টু ভি বাই টি, বা এটাকে স্লোপ বলছি। স্ট্রেট লাইন যেহেতু, তার হার পয়েন্টের স্লোপ কনস্ট্যান্ট, তাই না, তার স্লোপ কনস্ট্যান্ট মানে ত্বরণও কনস্ট্যান্ট। এখানে কি হল, সমবেগ সম্পন্ন, সমবেগ সম্পন্ন, সমত্বরণ সম্পন্ন। এবার সমমন্দন সম্পন্ন, অসমত্বরণ সম্পন্ন, কোনটা অপশন হবে বল।
দেখো অপশন হবে সমত্বরণ সম্পন্ন, তাই না? একটা কনস্ট্যান্ট ত্বরণ থাকছে ভি বাই টি কে যদি আমরা বার করি, স্লোপ বার করি, তাহলে একটা কনস্ট্যান্ট ত্বরণ পাবো যেটা বেগকে ইনক্রিজ করবে। সুতরাং এটা অপশন কি হবে? সমত্বরণ সম্পন্ন। নেক্সট কোশ্চেন দেখো, ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কোনটি ড্যাশ। ত্বরণ এ আর টাইম, এ ভার্সেস টাইমের গ্রাফ, এ ভার্সেস টাইমের গ্রাফ বা কোনো কিছুর গ্রাফ যখন থাকবে, যদি বলতো যে এস ভার্সেস টি গ্রাফ, তাদের যাদের 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 ভার্সেস বলবে তাদেরকে আমরা যদি গুণ করি, গুণ করে কি পাবো? ভি পাবো, তাই না? যেহেতু আমরা কি জানি এ ইজিক্যাল টু কি হয়? ভি বাই টি, তাই না? ভি ইজিক্যাল টু এ টি। গুণ করলে যেটা পাবো তার মানে ক্ষেত্রফল দিয়ে সেটা পাবো, তাই না? এদের গুণ করে ভেলোসিটি পাচ্ছি, তার মানে এটি লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আমরা পাবো ভেলোসিটি। দেখো ভেলোসিটি, এখানে বেগ আছে, এখানে বেগ পরিবর্তন আছে, অ্যান্সার হবে সি। ভেলোসিটি শুধু ভেলোসিটি হবে না, ঠিক আছে? কারণ আমরা এ ইজিক্যাল টু জানি চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি বা অ্যাসিলেশন বলি। অপশন সি হবে। এটা খুব কেয়ারফুলি করবে, ঠিক আছে? বেগ আছে, বেগ পরিবর্তন, এই জন্য বলা হয় যে সমস্ত অপশন গুলো পড়বে। তোমার অ্যান্সার এক এ অপশন হলেও তুমি ডি পর্যন্ত অপশন গুলো পড়বে। দেখো, একটি স্থিতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে ওই অবস্থায় বস্তুর ত্বরণ কি হবে? কোশ্চেনে বলছে এক্স প্রপোর্শনাল টু টি স্কয়ার, তাই তো? বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। কোশ্চেনে এটা গিভেন দেওয়া আছে, এখান থেকে বার করতে হবে আমাদের কি? ত্বরণ। এস কে ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাই, ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে আমরা ত্বরণ পাই, এটা তো আমরা সবাই জানি। তা চলো প্রথমে সমানুপাতিক চিহ্নকে হটাতে হবে, তার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, কনস্ট্যান্টটা কে নিয়ে আসলাম, তারপর ডেরিভেটিভ করি, টাইমের সাথে ডিএক্স বাই ডিটি করলাম, কি পেলাম? ভেলোসিটি পেলাম। ভেলোসিটি কি আসবে? 2kt, তাই না? এটাকে আবার যদি ডেরিভেটিভ করি, মানে d2x বাই dt স্কয়ার ইজিক্যাল টু dv বাই dt, তাই তো? এটাকে আমরা লিখতে পারি অ্যাসিলেশন ইজিক্যাল টু কত আসবে? 2k। তোমরা ডাইরেক্ট এখান থেকে এটা করতে পারো। এইটা যদি না বুঝতে পারো অসুবিধা নেই, তোমরা যখন ডেরিভেশন করবে তখন তোমরা এটা পেয়ে যাবে। ডেরিভেশন সম্ভবত তোমাদের ক্লাস 12 আছে। তো কি হলো? 2k একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে ত্বরণ কনস্ট্যান্ট, 2টা কনস্ট্যান্ট আর আমরা কেটা তো কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, তাহলে ত্বরণ ধ্রুবক হবে। চলো নেক্সট অপশন, নেক্সট কোশ্চেন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ সময় লেখটি কি হয়? কোশ্চেন জিজ্ঞেস করছে এ ভার্সেস টি গ্রাফ কেমন হবে যখন একটা বস্তুকে অবাধে ফেলা হবে, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 হবে। কোনো একটা গ্রাউন্ড থেকে কোনো একটা বস্তুকে যখন ড্রপ করে দেওয়া হবে তখন তাকে আমরা বলবো অবাধে পতনশীল, তাই না? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এ ভার্সেস টি গ্রাফটা কেমন হবে? দেখো এখানে এ মানে ত্বরণ কি লাগছে? ত্বরণ লাগছে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি, যেটার মান হলো 9.8, বা আমাদের কোশ্চেন সলভের খাতিরে সহজে সলভ হয়ে যাবে হওয়ার জন্য আমরা এটাকে 10 ধরি, এবং এর ডিরেকশন অলওয়েজ নেগেটিভ দিকে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে বা নিচের দিকে। হলো? তো কি হয়? এটা তো কনস্ট্যান্ট, সময়ের সাথে কি হবে? সময়ের সাথে এটা চেঞ্জ হবে না। এটা যদি আমরা এ দিই, এদিকে টি দিই, তাহলে কি হবে? এরকম একটা গ্রাফ হবে। মানে কি? যখন বস্তুটা ছাড়া হচ্ছে তখনও ত্বরণ জি, যখন মিডিলে ছিল মনে করো কিছু সময় পর মিডিলে এলো তখনও ত্বরণ জি, এবং যখন মাটিতে হিট করবে তখনও ত্বরণ জি, তাই না? সুতরাং ত্বরণটা এবার কি বলি? ত্বরণ অক্ষের সমান্তরাল, লেখুন ত্বরণ অক্ষের সমান্তরাল নয়, টাইম অক্ষের সমান্তরাল বা সময় অক্ষের সমান্তরাল। তাহলে অ্যান্সার বি পেয়ে গেল। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কমেন্টে করবে, কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের যদি অন্য কোনো বই সলভ করে, মনে করো সাঁতরা বই সলভ করছে বা ছায়া সলভ করছো বা রায়মার্টিনের কোনো কোশ্চেন ব্যাংক করছো, সেখানে যদি কোশ্চেন সলভ করার সময় যদি তোমার কোশ্চেন আটকায়, তুমি আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো। আমার ইউজার আইডি হলো
সুহা 023 আর শুধু ফিজিক্সে নাই, তুমি কেমিস্ট্রি বায়োলজিও পাঠাতে পারো। চলো 6 নম্বর কোশ্চেনটা দেখছি। বলছে একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফল, গুণফলের অর্ধেক। মানে বলছে যে অতিক্রান্ত দূরত্বকে আমরা এক্স ধরে নিলাম, এক্স ইজ ইকুয়াল টু বলছে তাৎক্ষণিক বেগ ভি ইন্টু টাইম বাই 2। এটা কোশ্চেনে গিভেন দেওয়া আছে, বলছে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ভেলোসিটি এবং টাইমের গুণফলের অর্ধেক। ভেলোসিটি লিখলাম, তার সঙ্গে টাইম গুণ করলাম, দিয়ে অর্ধেক করে দিলাম। এবার বলছে কণাটির ত্বরণ কি? কণাটির ত্বরণ বার করতে গেলে আমরা কি জানি, ডিসপ্লেসমেন্টকে দুবার ডেরিভেটিভ করবো। ডিএক্স বাই ডিটি যদি করি, ডিএক্স বাই ডিটি করি, কি আসবে? টি বাই 2 ডিভি বাই ডিটি প্লাস ভি বাই 2 ইন্টু 1। এটা আসছে, তাই তো? এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, না আবার এটাকে একটু সিম্পল ফর্মে লিখি। এটাকে আমরা ভেলোসিটি লিখতে পারি, দিয়ে টি বাই টু লিখে দিলাম। ডিভি বাই ডিটি কে আমরা এ লিখতে পারি, প্লাস ভি বাই 2 লিখে দিলাম। হলো কথা ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝা গেছে। এবার নেক্সট কি করবো, ভি বাই 2 কে আমরা এদিকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, ভি বাই 2 কে আমরা এদিকে নিয়ে চলে আসবো। ভি মাইনাস ভি বাই 2 ইজ ইকুয়াল টু এ টি বাই 2। ঠিক আছে, দেখো এখানে জায়গা হচ্ছে না, নেক্সট এতে লিখছি, সাইডে লিখছি। তাহলে আমরা লিখতে পারি এ টি বাই 2 ইজ ইকুয়াল টু ভি বাই 2, 2 কেটে আছে, এ ইজ ইকুয়াল টু ভি বাই টি। এবার ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো এইখান থেকে যেটা কোশ্চেনে গিভেন দেওয়া ছিল সেখান থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি, 2x বাই টি। এটা লিখতে পারি কিনা? এবার কিছু না, ভির জায়গায় ভির মানটা বসিয়ে দেবো, 2x বাই টি, নিচে আগে থেকে টি ছিল। তাহলে a ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার বাই টি স্কোয়ার, 2x স্কোয়ার না সরি 2x বাই টি স্কোয়ার। এবার অপশনগুলো পরিচয় দাও। সময়ের সমানুপাতিক না, সময়ের সমানুপাতিক নয়, এখানে সরণের সমানুপাতিক দেখতে পাচ্ছি, তাই না? সময়ের ব্যস্তানুপাতিক না, সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? দূরত্বের সমানুপাতিক। দেখো এই প্রপোর্শনটা আমরা কি লিখতে পারি? এক্স বাই টি স্কোয়ার লিখতে পারি, দূরত্বের সমানুপাতিক। তার মানে অপশন সি। অপশন ডি আছে, শায়দ অপশনটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, অ্যান্সার হবে সি। গতিশীল কণার গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে কখন? দেখো গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে কখন? মনে করো কোনো একটা বস্তু এ পজিশন থেকে বি পজিশনে গেল, তার ভেলোসিটি ইনিশিয়ালি 5 মিটার পার সেকেন্ড ছিল। তারপরে মনে করো এটা সি পয়েন্টও 5 মিটার পার সেকেন্ড ছিল, ডি পয়েন্ট সেখানেও 5 মিটার পার সেকেন্ড ছিল, এবং ফাইনালি বি পয়েন্টেও 5 মিটার পার সেকেন্ড। আরেকটা কেসে মনে করো ইনিশিয়ালি 5 মিটার পার সেকেন্ড ছিল, তারপরে সি পয়েন্টে তার বেগটা বেড়ে 6 মিটার পার সেকেন্ড। সাপোজ দুটো এক্সাম্পল দিচ্ছি আমি, একটা পার্টিকেল এরকম গেল, আরেকটা পার্টিকেল এরকম গেল। তারপরে মনে করো আর একটু বাড়লো 8 মিটার পার সেকেন্ড ডি। মনে করো এখানে গিয়ে আবার কমে, মনে করো আবার কমে মনে করো 6 মিটার পার সেকেন্ড চলে, যা খুশি একটা এক্সাম্পল নিয়ে। দুটো কেস দেখো, এখানে বলতে চাচ্ছি যে আমার ভেলোসিটি কনস্ট্যান্ট মানে যদি বলে এ থেকে বি পয়েন্টে বস্তুর যাত্রাকালে তার এভারেজ ভেলোসিটি কি হবে, বা গড় বেগ কত, গড় বেগ কি হবে, এখানে তুমি কি লিখতে পারো? তার হার পয়েন্টে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার গড় বেগও 5 মিটার পার সেকেন্ড, তাই না? ভি এভারেজ ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড লিখতে পারবে। আবার কি লিখতে পারবে তুমি? এখানে আবার লিখতে পারো যদি বলে তাৎক্ষণিক বেগ মানে ভেলোসিটি এট পার্টিকুলার মোমেন্টে। ঠিক আছে, মনে করো সি পয়েন্টে তার ভেলোসিটি কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তার ডি পয়েন্টে ভেলোসিটি কত ছিল? 5 মিটার পার সেকেন্ড।
যদি বলে সি আর ডির মধ্যবর্তী কোনো একটা সময়ে বা কোনো একটা পজিশনে তার ভেলোসিটি কত ছিল 5 মিটার/সেকেন্ড, তাই না? তাই এদের তাৎক্ষণিক বেগও 5 মিটার/সেকেন্ড, কারণ সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাই না? আর কোনো একটা বস্তু কনস্ট্যান্ট বেগে গেলে শুধু গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হয় না, এছাড়া 9টা জিনিস সমান হয়। সেটা তোমাদের এখানে আমি আলোচনা করতে পারবো না, কারণ করলে লেকচার অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলোর জন্য স্পেশাল আলাদা ক্লাস করার দরকার হয়। একটা লেকচারে বা কোশ্চেন প্র্যাকটিস সেশনে সবকিছু বলে দেওয়া যায় না। তাই আমি শুধু এই কোশ্চেনটা আলোচনা করলাম, তাই এই কোশ্চেনের অ্যান্সার তাহলে কি হবে? সমবেগে চললে তার গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে। শুধু গড় বেগ ও তাৎক্ষণিক বেগ সমান হবে না, গড় বেগ ও গড় স্পিডও সমান হবে। গড় বেগ ও তাৎক্ষণিক স্পিড, তাৎক্ষণিক স্পিড মানে তাৎক্ষণিক দ্রুতিও সমান হবে, ঠিক আছে? তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতিও সমান হবে। এইভাবে 9টা কন্ডিশন ইকুয়াল হবে, ঠিক আছে? সমবেগে, শুধু একটা কথা যদি তুমি অপশনে দেখে নাও বা কোশ্চেনে যদি বলে দেয় সমবেগে চললে কি কি ব্যাপার ঘটবে, তখন তুমি আরো 9টা জিনিস দিতে পারবে। সেটা কোনো সময় যদি তোমরা বলো অন শট লেকচার নিতে কাইনেমেটিক্স এর উপর, যে সমস্ত ফর্মুলা রিভিশন বা ওই চ্যাপ্টারের কতগুলো শর্ট ট্রিক্স বা কনসেপ্ট আছে, দিয়ে একবার যদি মানে রিভিশন করার জন্য যদি বলো, তোমরা যদি বলো তবে করবো, তা নাহলে আমি করবো না। দেখো 8 দেখো, বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি করার গতি না, এটা কণার গতি হবে ড্যাশ, কি হবে? একমাত্রিক। এটা যদি তোমরা নিউটনস লজ অফ মোশন যদি পড়ে থাকো, সেখানে কি বলা হয় ফার্স্ট, তো যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, কোনো গতিশীল বস্তু গতিশীল থাকবে এবং স্থির বস্তু স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, তাই না? তাই না? তার মানে সরলরেখা বরাবর চলতে থাকবে মানে কি, তার একমাত্রিক হলো না, তার ডিরেকশন একমাত্রিক। কখন? প্রভাব মুক্ত, বলের প্রভাব মুক্ত, মানে এক্সটার্নাল ফোর্স 0 বা বাহ্যিক ফোর্স 0 বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন, আগের কোশ্চেনটা ভালো ছিল। এবার কোশ্চেন এসছে বি সেকশনের। এ সেকশনের কটা কোশ্চেন ছিল? 8টা কোশ্চেন ছিল, আমরা করে নিয়েছি। বি সেকশনের স্তম্ভ মেলানো বা ম্যাচ দ্য কলাম টাইপের কোশ্চেন এসেছিল। তোমাদের গ্রাফ রিলেটেড কোশ্চেন করার জন্য তোমাদের যেটা বেসিক কনসেপ্ট যেটা লাগবে সেটা হচ্ছে স্লোপ। স্লোপ কি? কোনো একটা মনে করো কার্ভ লাইন আছে, মনে করো একটা কার্ভ লাইন আছে। প্রথমত স্লোপ কোনো একটা পার্টিকুলার বিন্দুতে বার করা হয় বা পয়েন্টে বার করা হয়। পয়েন্টে কি হয় বার করে? মনে করো এই পয়েন্টে তোমাকে জিজ্ঞেস করলো স্লোপ কত। তোমার ফার্স্ট কাজ হলো যে পয়েন্টে বলে দিল সেই পয়েন্টের একটা কি ট্যানজেন্ট আঁকবে বা স্পর্শক আঁকবে। এইভাবে আঁকবে। ট্যানজেন্টটা কি করবে? এক্স অ্যাক্সিস সাথে লাগিয়ে দেবে। লাগিয়ে দিলে সেই ট্যানজেন্টটা আঁকবে, মানে একটা স্ট্রেট লাইন বেরোলো। এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস সাথে যেটা অ্যাঙ্গেল করবে তার ট্যানকে আমরা কি বলবো? স্লোপ বলবো। এটা থিটা অ্যাঙ্গেল করেছে, তার মানে ট্যান থিটাকে আমরা স্লোপ বলবো, থিটাকে স্লোপ বলবো না, ট্যান থিটাকে আমরা স্লোপ বলবো। আর একটা কন্ডিশন, সবসময় তোমরা এক্স কে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে দেবে, এইভাবে অ্যাঙ্গেলটা নেবে, ঠিক আছে? এইভাবে এক্স অ্যাক্সিস সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেলটা নেবে, তাই না? এক্স অ্যাক্সিস সাথে নিতে বলেছি বলে তোমরা এইভাবে না জানো নেবে না, এইভাবে এই অ্যাঙ্গেলটা নেবে না, সবসময় পজিটিভ এক্স অ্যাক্সিস সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেলটা নেবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো আমরা একটা পয়েন্টে বার করলাম, এই পয়েন্টে বার করলাম। এবার যদি বলে তোমার এই পয়েন্টে অ্যাঙ্গেল কত, এই স্লোপ কত, এই পয়েন্টে বার করতে বলছো, মানে এই পয়েন্ট বরাবর একটা তুমি কি আঁকবে? স্পর্শক আঁকবে। স্পর্শক আঁকলে, স্পর্শক মানে ট্যানজেন্ট। এবার তুমি কোন অ্যাঙ্গেলটা নেবে? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তুমি এই অ্যাঙ্গেলটা নেবে না, এই অ্যাঙ্গেলটা নেবে না, এটা এই অ্যাঙ্গেলটা নেওয়া মানে তোমার ঘড়ির কাঁটার দিকে হয়ে গেল, তাই না? এই অ্যাঙ্গেলটা নেওয়া মানে, এইখান থেকে অ্যাঙ্গেলটা নেওয়া মানে তোমার ঘটি বলছি, ঘড়ির কাঁটার মানে বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, তাই না? ঘড়ির কাঁটা কি হবে? এইভাবে ঘোরে। কিন্তু আমরা এখানে স্লোপ বার করার সময় কোনটা নেবো? এরকম, এরকম বা এরকম, ঠিক আছে? এই কোনটা মনে করো থিটার ড্যাশ হলো, এই পয়েন্টে স্লোপ ছিল থিটা, এই পয়েন্টে হলো থিটার ড্যাশ। তার একটা জিনিস দেখো, একটা জিনিস দেখো, এখানে থিটার ড্যাশ গ্রেটার দ্যান থিটা, তাই না?
তার মানে কি হবে বলো তো, স্লোপও বাড়ছে, তার মানে এখানে স্লোপ দুটো পয়েন্টের মধ্যে স্লোপ বাড়ছে। এবার দেখো, এবার প্রবলেম গুলো দেখি আস্তে আস্তে বুঝে যাবে। দেখো এই জায়গাটা দেখো, এইটা দিয়ে বোঝাই। তোমার মনে করো এই পয়েন্টে আর এই পয়েন্টে দুটো বার করছি, তাই স্ট্রেট লাইন আছে। এই পয়েন্টে স্পর্শক আঁকলে এইরকম হবে, এই পয়েন্টে স্পর্শক আঁকলে এরকম হবে। সুতরাং এখানে থিটা, এই জায়গাটাও যদি এই অ্যাঙ্গেলটা যদি দেখি এটাও থিটা, সুতরাং থিটা কনস্ট্যান্ট থাকছে। তার মানে স্লোপ কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট। আর এসটি গ্রাফের স্লোপ কি হবে? এসটি গ্রাফের স্লোপ হবে ভেলোসিটি, স্লোপ ভেলোসিটি কি হবে? এস বাই টি লিখবো, এস বাই টি মানে ভেলোসিটি। তার মানে এখানে স্লোপ কনস্ট্যান্ট পেলাম, তার মানে ভেলোসিটিও কনস্ট্যান্ট। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে সমবেগে চলবে, তার মানে এক একটা আর এর সাথে মিল আছে। দেখো এক একটা আর এর সাথে মিল খাচ্ছে। আর একমাত্র বি অপশনটা দিয়েছে যে এক আর এর সাথে মিল খাচ্ছে, বাকিগুলো সব আলাদা। তুমি একটা বার করে অপশন পেয়ে যাচ্ছে এখানে, তাই না? এমন ইজি দিয়েছে এটা, কিন্তু তাও আমি বাকিগুলো করবো, এক্সপ্লোর করবো। মনে করো এটার ক্ষেত্রে কি আছে, দেখো এর স্লোপটা এরকম ছিল, তারপরে দেখো এরকম হয়ে গেল, একটু খাড়াই হয়ে গেল, সরি একটু খাড়াই হয়ে গেল, তাই না? একটু খাড়া, প্রথমে প্রথমে এরকম ছিল একটু, তারপর এরকম হয়ে গেল। এটা যদি এক্স অ্যাক্সিস যদি আঁকি থিটা, এটা যদি এক্স অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেলটা নিয়ে থিটা, প্রথমে থিটা ড্যাশ ধরি, প্রথমে থিটা ছিল তারপর থিটা ড্যাশ, তার মানে ট্যান থিটা, থিটা বাড়ছে মানে ট্যান থিটার মানও বাড়বে, তাই তো? ট্যান থিটা মানও বাড়বে মানে কি, স্লোপও বাড়ছে, স্লোপ বাড়ছে মানে বেগও বাড়ছে। তার মানে এখানে অপশনটা হবে, আর বেগ বাড়ছে মানে সেখানে ত্বরণ থাকছে, এই জিনিসটা ভাবনা। বেগ বাড়ছে মানে সেখানে ত্বরণ থাকছে, দুইয়ের পিঠটা, দুইয়ের পিঠটা বুঝে গেল। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে স্লোপ বা থিটা, এখানে থিটা জিরো, তাই না? এক্স অ্যাক্সিসের দিকে শুয়েই আছে, তার মানে থিটা জিরো, ট্যান থিটা ট্যান জিরো, ট্যান জিরো। আবার ট্যান থিটা মানে কি জানি, ট্যান থিটা মানে এখানে এস বাই টি, এস বাই টি, তাই না? তার মানে এস বাই টি মানে কি, বেগ, তার মানে বেগও জিরো। বেগ জিরো কোনটা আছে? বেগ জিরো মানে বস্তুটি স্থির আছে, তার মানে তিনের সাথে এস এরটা। এবার তোমরা এই 4 নম্বর অপশনটা তোমরা নিজেরা এক্সপ্লোর করো, ওই কমেন্টে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা কি দেখো, এটা স্ট্রেট লাইনের যদি তোমরা ইকুয়েশনটা জানো, স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? জেনারেল ইকুয়েশন এটা। এখানে ওয়াই বরাবর ভি দিয়েছে, এই অপশনটা দেখে যাও, ওয়াই বরাবর ভি দিয়েছে, ভি লিখে দিলাম। এখানে এখানে সি জিরো, সি জিরো মানে ছেদক একদম অরিজিনে আছে, তাই না? অরিজিন আছে, এখানে সি জিরো। 1 নম্বর অপশনটা এক্সপ্লোর করছি, 1 নম্বর অপশনটা এক্সপ্লোর করছি। আর তার আগে এক্স বরাবর টি আছে। আর স্লোপ কি দেখো, স্লোপ মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ববায়ু ভূমি, লম্ববায়ু ভূমি মানে ভি বাই টি। ভি বাই টি কে আমরা কি লিখতে পারি? ভি বাই টি কে আমরা লিখতে পারি অ্যাসিলারেশন, তার মানে এম জায়গায় এ নিলাম, আর সির মান তো জিরো, তাহলে ভি ইজিক্যাল টু এ টি। 1 নম্বর গ্রাফটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে? এটা গ্রাফ কিছু না, গ্রাফ হলো কোন একটা সমীকরণকে, সেটা কি ছবির সাহায্যে বোঝানো, তাই না? আবার ছবির সাহায্যে বোঝানো থাকলে সেখান থেকে আমরা সমীকরণও লিখতে পারবো। যদি আমরা যা দেখো, আমরা এখানে কি আছে দেখলাম না, আমরা শুধু এই গ্রাফের দিকে লক্ষ্য রেখে, গ্রাফের দিকে লক্ষ্য রেখে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম, তাই না? আবার যদি শুধু এটা বলে দেয়, বলে দিয়ে জিজ্ঞেস করে গ্রাফটা কেমন হবে, সেটাও আমরা বার করতে পারবো, চাপ নেই। এবার 2 নম্বর অপশনটা এক্সপ্লোর করি, চলো একটু এ করি, চলো ব্রেকডাউন করি। 2 নম্বর, এটাও স্ট্রেট লাইনের ইকুয়েশন, স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন, উপরে যেটা লিখে দিই সেটা, ঠিক আছে? ওয়াইটা কি, ওয়াইটা কি, ওয়াই অ্যাক্সিসে কি রেখেছে? ভি, ভি লিখে দিলাম। এমটা কি, স্লোপ, এখানে স্লোপ ভি ভার্সেস টি গ্রাফ দিয়েছে, তার মানে স্লোপ ভি বাই টি হবে। ভি বাই টি মানে অ্যাসিলেশন, যেমন আগেরটা বার করলাম, অ্যাসিলেশন দিলাম। এবার টাইম, এক্স অ্যাক্সিস বরাবর কি রেখেছে? টাইম রেখেছে, টাইম দিলাম। এবার সি দেখো, সিটা, সিটা কি, সিটা মানে কি অরিজিন থেকে কোন বিন্দুতে গিয়ে ছেদ করেছে, তাই না? তোমরা ম্যাথে ভালো করে পড়েছো, আমি তো ম্যাথ অনেকদিন আগে পড়েছি, অনেকটা ভুলে গেছি। যাই হোক, এটা মনে করো একটা কনস্ট্যান্ট মান আছে, সেটাকে আমরা ইউ ধরে দিচ্ছি, যেহেতু অপশনে ইউ মানে এগুলো ইউ দিয়েছে তাই ইউ ধরে দিলাম, ঠিক আছে? তাহলে কি আসছে, এটাকে যদি সাজিয়ে লিখি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে কোন অপশনটার সাথে ম্যাচ করছে? দেখো এক্স এর সাথে ম্যাচ করে যাচ্ছে, হলো। এইটা দেখো,
এর স্লোপটা দেখো, এর স্লোপটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। স্লোপ 90 ডিগ্রি থেকে বেশি হলে তখন আমরা ঋণাত্মক স্লোপ বলবো, তারপর নেগেটিভ স্লোপ। ঠিক আছে, তখন আমরা একে এতক্ষণ আমরা পজিটিভে লিখছিলাম, তখন আমরা মাইনাস এ লিখবো। তো 3 নম্বর অপশনটা এক্সপ্লোর করি। এরাও ঠিক ওয়াই বরাবর ভি রেখেছে। এম কি হবে, এম তো এ আমরা এতক্ষণ বার করলাম, কিন্তু এখানে স্লোপ যেহেতু 90 ডিগ্রি থেকে বেশি, সেখানে আমরা মাইনাস এ লিখবো। এক্স বরাবর রেখেছে টি, হলো প্লাস কি থাকছে, প্লাস এটা ছেদক, এটাকে আমরা ইউ ধরে নেব, এখানে ইউ। কোন অপশনটা মিলতে থাকছে, তিনের সাথে পিকটা। তোমাদের 4-এর অপশনটা তোমাদের কি থাকলো, তোমরা নিজেরা ট্রাই করবে, করে তোমরা বলবে বুঝতে পেরেছো কিনা। এখানে তো ট্রাই করলে তো অ্যান্সার চলে আসবে ঠিকই, তোমরা এবার নিজে থেকে ট্রাই করে বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানো। ঠিক আছে, তো অপশন কোনটা আসছে, অ্যান্সার বি, 1-এর কিউ। 1-এর কিউ একটাই অপশন আছে। চলো নেক্সট। ও ভাই একই কোশ্চেন, সব দেখো স্লোপ দিয়ে, সব যত খেল স্লোপ দিয়ে। তোমাদের স্লোপ যদি জানা থাকে ইজিলি করে দেবে। ভি বাই টি গ্রাফের স্লোপ কি হবে? স্লোপ মানে কি, ট্যান থিটা। স্লোপ মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ভিটা কি, লম্বতে আছে, টিটা কিসে আছে, ভূমি বরাবর আছে। তাহলে ভি বাই টি লিখি। ভি বাই টি কে আমরা লিখতে পারি, ত্বরণ লিখতে পারি বা অ্যাসিলারেশন। তার মানে এখান থেকে পরিষ্কার হয়ে গেল, ভি ভার্সেস টি গ্রাফে স্লোপ পাবো। স্লোপ কি পাবো, স্লোপ পাবো এ বা ত্বরণ। দেখো এখানে থিটা ইকুয়াল টু 0, থিটা 0 মানে ট্যান থিটা 0, ট্যান থিটা 0 মানে এও 0। এ 0 কোথায় আছে, 1-এর কিউ। 1-এর কিউ, একটা করে অপশন মেলাচ্ছি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে নতিটা সেম থাকছে, হার পয়েন্ট। এখানে যদি স্ট্রেট লাইন মানে আঁকো, এখানে নতিটা কি থাকছে, সেম থাকছে, তাই না? থিটা কনস্ট্যান্ট থাকছে, এখানে থিটা কনস্ট্যান্ট, আমার ট্যান থিটাও কনস্ট্যান্ট। ট্যান থিটা কনস্ট্যান্ট মানে, ট্যান থিটা কনস্ট্যান্ট মানে আমরা কি লিখতে পারি, এও কনস্ট্যান্ট। এও কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট কোথায়, এ কনস্ট্যান্ট, নতি ধ্রুবক কোথায়, নতি ধ্রুবক 3-এর 2-এর 8, 2-এর 8। ঠিক আছে, এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এক্ষেত্রে নতি কি হবে, এক্ষেত্রে নতি হবে পজিটিভে, এখানে নতি নেগেটিভে, তাই না? এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কম, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বেশি, গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে 4-এরটা হবে 4-এর পি, সরি 4-এর পি, 4-এর পি মানে 4-এর পি মিলে গেছে, 3-এর এস মিলে গেছে। ঠিক আছে, তোমরা একটা ঠান্ডা মাথায় দেখবে হয়ে যাবে, খুব একটা না কমপ্লিকেট ব্যাপার না। এই কোশ্চেনটা তোমাদের একটু প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, কেমন প্রিন্টিং মিস্টেক, দেখো এখানে কোনো একটা ভ্যালু দিয়ে দেয়, এখানে কোনো ভ্যালু দিয়ে দেয়, এখানে একটা ভ্যালু আসবে। অরিজিনাল কোশ্চেনটা আমি দেখাচ্ছি তোমাকে, অরিজিনাল কোশ্চেনটা এরকম, একটি ভেলোসিটি টাইম গ্রাফ দিয়েছে। কোশ্চেনটা এটা বোঝার চেষ্টা করেছিল, গ্রাফটা টি যখন 0 ছিল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, সময়ের সাথে সাথে ভেলোসিটিটা এক সময় 0 এলো, 0-তে চলে এলো। তারপরে কি করলো, মানে বস্তুটির গতির অভিমুখ চেঞ্জ করলো, মানে এইভাবে যাচ্ছিল, এখানে 10 মিটার পার সেকেন্ড ছিল ইনিশিয়ালি, এখানে পৌঁছানোর পরে তার ভেলোসিটি 0 হয়ে গেল। তারপরে সে কি করলো, সে ব্যাক করলো, ব্যাক করলো 0 থেকে ভেলোসিটি বাড়িয়ে কত, 10 মিটার পার সেকেন্ড করলো, 10 মিটার সেকেন্ড করলো, পরে আবার কি করলো, আবার 0-তে চলে এলো, আবার তার ভেলোসিটি 0 থেকে এলো। এই ব্যাপারটাকে ওরা গ্রাফের সাহায্যে বুঝিয়েছে। ঠিক আছে, তো এবার বলছে চেঞ্জ ইন ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড এবং ফাইনালি গিয়ে 0-তে চলে এসেছে 0 মিটার পার সেকেন্ড। চেঞ্জ ইন ভেলোসিটি মানে
ভেলোসিটি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সবাই জানি ফাইনাল ভেলোসিটি কত হয়েছে 0, ইনিশিয়াল কত ছিল 10, তাহলে -10, অ্যান্সার -10 মিটার পার সেকেন্ড। চেঞ্জ ইন ভেলোসিটি -10 মিটার পার সেকেন্ড কত, তাহলে এর সাথে আর এর মিল আছে, এর সাথে আর এর মিল হলো। দ্বিতীয়টা দেখো এভারেজ অ্যাক্সিলারেশন। এভারেজ অ্যাক্সিলারেশন মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম, টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম হলো এ এভারেজ, লিখতে পারি কি ডেল ভি বাই ডেল টি, ডেল ভি ইকুয়াল টু -10 এসছে, টোটাল টাইম কত লেগেছে 0 থেকে 6 সেকেন্ড লেগেছে, তাই না? তাই এটা লিখতে পারি -5/3, -5/3 মানে বির পিটটা, বির পিট এলো। আচ্ছা, এটা আমরা একটু মুছে দিই যাতে আমরা নেক্সট গুলো এখানে করতে পারি। দেখো তারপরে কোশ্চেন জিজ্ঞেছে টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিস্টেন্স আর টোটাল ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কিন্তু আলাদা। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, তার মানে আমরা পজিটিভ ডিস্টেন্স আর নেগেটিভ ডিস্টেন্স ফলো রাখবো, আর ভিটি গ্রাফের ক্ষেত্রফল আঁকতে আমরা কি পাবো, ডিস্টেন্স পাবো, তাই না? এটা আমরা পজিটিভ ডিস্টেন্স, এগুলো নেগেটিভ ডিস্টেন্স বা নেগেটিভ ডিসপ্লেসমেন্ট বলো। দেখো দেখো, আচ্ছা এটা একটু মুছে দিই, গ্রাফটা একটু পরিষ্কার করি। এই এরিয়াটা বার করলে আমরা কি পাবো, +x। এই এরিয়াটা আমরা বার করলে পাবো -x। কেন -x পাবো, কেন x পাবো, দেখো এর হাইট দিয়েছে 10, এর বেস আছে 2, এটারও হাইট 10, এটারও হাইট 10, আর বেস 2 থেকে 4, মানে 4 - 2 করি তাহলে 2 থাকবে, তাই না? তার মানে দুজনের যদি ক্ষেত্রফল আমরা ম্যাথমেটিক্যালি বার করি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে কি দুজনের ক্ষেত্রফল একই, মানে দুজনের ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড একই, কিন্তু ডিরেকশন আলাদা, ডিরেকশন আলাদা। দেখো প্রথমে এরকম গিয়েছিল, তারপরে এরকম এসেছে। দেখো এটা প্রথমে বলেছিলাম, প্রথমে পজিটিভ এক্স বরাবর গেছে, তারপর নেগেটিভ এক্স বরাবর গেছে, তাই না? তার মানে বস্তুটার আপাতত এই পর্যন্ত 4 সেকেন্ডের কি তার কোনো ডিসপ্লেসমেন্ট হলো না, ডিসপ্লেসমেন্ট হলো না। ডিসপ্লেসমেন্ট কোনটুকু হলো, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট এই এরিয়াটা যতটা ডিস্টেন্স, যতটা ম্যাগনিটিউড আছে সেটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তার মানে এইটুকু। এটা 10 ছিল, 10 থেকে ফাইনালি 0 গেছে, এই 10 মিটার পার সেকেন্ড আছে, তো ফাইনালি 0 হয়ে যায়, তাই না? তার মানে এই এরিয়াটা কত, এই এরিয়াটা কত, হাফ ভূমি ইন্টু উচ্চতা, 6 - 4 মানে 2 ইন্টু উচ্চতা, উচ্চতা কত আছে -10, 2, তাহলে অ্যান্সার আসছে -10, -10 কত আছে, সিটা সি, তাহলে সিও আর হচ্ছে, এও আর হয়েছে, সিও আর হচ্ছে। তারপর অ্যাসিলারেশন এট 3 সেকেন্ড, আবার ওটা মুছে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। অ্যাসিলারেশন এট 3 সেকেন্ড মানে তোমার যখন বস্তুটা এখানে ছিল তার অ্যাসিলারেশন কত, 3 সেকেন্ড। তাহলে এই স্লোপটা বার করলে আমরা পেয়ে যাবো, এই স্লোপটা বার করলে পেয়ে যাবো, এই স্লোপটা কত, a is equal to del v by del t, del v by del t। চেঞ্জ ইন ভেলোসিটি 0 থেকে 10, -10 বাই টাইম কত 2 সেকেন্ড ইজ ইকুয়াল টু কত, -10 -0 মানে -10ই থাকছে, বাই 2 মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝলে? তার মানে ডিটা আসছে এস, এরকম অপশন তুমি এখানে বিটটা পেয়ে যাবে।
চলো, আশা করি বুঝতে পেরেছো। এবার তে চলে এসেছি, ডায়াগ্রাম বেসড কোশ্চেন বা গ্রাফ বেসড কোশ্চেন। ঠিক আছে, স্থির অবস্থা থেকে একটি বস্তু সমতরণের সরলরেখা বরাবর চলতে থাকলে সরণের সঙ্গে বস্তুটির গতিবেগের পরিবর্তনে লেখচিত্র কি হবে? আচ্ছা, আগের কোশ্চেনটা তুমি যদি গ্রাফ থেকে যদি এই ব্যাপারটা না বুঝতে পারো, এখান থেকে বুঝবে। দেখো, না এখান থেকে না, ভেলোসিটি 0 হচ্ছে। আচ্ছা, এইটুকু টাইম লাগলো, এইটুকু টাইম লেগেছে কত? এইটুকু টাইম লেগেছে 2 সেকেন্ড, মানে 0 থেকে 2। এইটুকু ফ্রিতে টাইম লেগেছে 2 থেকে 4 সেকেন্ড। 2 থেকে 4 সেকেন্ড। তোমার জিজ্ঞেস করছে ত্বরণ 3 সেকেন্ডে, তার মানে 2 থেকে 4 সেকেন্ডের ত্বরণটা আমরা বার করবো। দেখো এই টাইম ইন্টারভ্যালে কত ত্বরণ ছিল। প্রথমে ভেলোসিটি 0 ছিল, ফাইনাল ভেলোসিটি 10 মানে এখানে -10, যেহেতু ডিরেকশনটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাই না? তাহলে এ ইজিক্যাল টু কি জানি? এ ইজিক্যাল টু চেঞ্জ ইন ভেলোসিটি বাই টোটাল টাইম ইন্টারভাল। চেঞ্জ ইন ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি এখানে -10 -0, যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি এখানে 0 ছিল, বাই টোটাল টাইম কত? 2 থেকে 4 যদি বিয়োগ করি, 4 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 2, তাহলে আসছে -5 হলো। চলো, তোমার জন্য আরেকবার বুঝিয়ে দিলাম যদি অসুবিধা হয়। স্থির অবস্থা থেকে একটি বস্তু সমতরণে সরলরেখা বরাবর চলতে থাকলে সরণের সঙ্গে বস্তুটির গতিবেগের পরিবর্তন লেখচিত্রটি কি হবে? স্থির অবস্থা থেকে একটি বস্তু সমতরণে সরলরেখা বরাবর চলতে থাকে। সমতরণ, এই কথাটা দেখ, সমতরণ মানে এটা ভিএস গ্রাফ দিয়েছে, ঠিক আছে। স্থির অবস্থা থেকে একটি বস্তু সমতরণে সরলরেখা বরাবর চলতে থাকলে সরণের সঙ্গে বস্তুটির গতিবেগের পরিবর্তনের লেখচিত্র কি হবে? ভি আর এস এর মধ্যে, ভি ভার্সেস এস। 1 মিনিট আয়রন দিচ্ছে, 1 মিনিট আয়রন দিচ্ছে, আয়রন হয়ে যায়, তোমার স্কিপ করবে না। দেখো, স্থির অবস্থা থেকে একটি বস্তু সমতরণে সরলরেখা বরাবর চলতে থাকলে সরণের সঙ্গে বস্তুটির গতিবেগের পরিবর্তন লেখচিত্র কি?
মনে করি সেই এস দূরত্ব কভার করলো, ঠিক আছে। ইনিশিয়াল স্পিড যেহেতু জিরো, তাহলে আমরা প্রথমে ইউটিটাকে জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে হাফ এ টি স্কয়ার, তাই না। মনে করি ফাইনাল ভেলোসিটি আবার হবে, মনে করি ভি ইজিক্যাল টু ইনিশিয়াল স্পিড যেহেতু জিরো এ টি, তাই তো। এখান থেকে টির জায়গায় আমরা কি লিখতে পারি, টির জায়গায় আমরা লিখতে পারি ভি বাই এ, হাফ এ, টি জায়গায় ভি বাই এ হোল স্কয়ার লিখে দিলাম, তাই না। এখানে সমত্বরণ মানে ত্বরণ কনস্ট্যান্ট, ত্বরণ কনস্ট্যান্ট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু 1/a টি স্কয়ার। ত্বরণ কনস্ট্যান্ট মানে আমরা এ করে দেবো, কি বলতো, ওটা তুলে দিই, প্রপোর্শনাল চিহ্ন নিয়ে আসবে। তাই এটা কিসের এ হচ্ছে, এটা কিসের ইয়ে হচ্ছে, এখান থেকে আমরা তোমরা প্যারাবোলার গ্রাফ পাচ্ছ। প্যারাবোলার গ্রাফ আঁকার জন্য আমরা কি বলেছিলাম, কি করবে, স্কয়ারটা তুলে দিয়ে তুমি এ করার চেষ্টা করো, এটাকে রুট দিয়ে দেবে। রুট দিয়ে দিলে কি হবে, এস এর মাথায় রুট চলে যাবে, তার মানে এটাকে ছাতা পরিকল্পনা মানে কল্পনা করতে হবে। এস এর মাথায় ছাতা আছে, তার মানে এস এর মাথায় এদিকে গিয়েও ছাতা হয়ে যাবে, তাহলে অ্যান্সার ডি হয়ে যাবে। সরি আজানের জন্য তোমার এ হয়ে গেল, একটু হয়তো দেরি হয়ে গেল, চাপ নেই, এখন তুমি করতে পারো ভালোভাবে। দেখো এটা জয়েন্ট বুস্টার সেকশনে যারা কোশ্চেন করেছে তাদেরকে আমি একবার দেখিয়ে দিয়েছি। ভূমির উপরে এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা, এটা ভূমি, এটা একটা কোন একটা হাইট যার নাম দিলাম এইচ, বস্তুটিকে ফেলা হলো মানে ইনিশিয়াল ভেলোসিটি তার জিরো এবং ফাইনাল একটা ভেলোসিটি অর্জন করবে ভি ইজিক্যাল টু √2g। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে নিচের দিকটাই নেগেটিভ ধরতে হবে, এটাকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তার মানে ভেলোসিটিকে আমরা নেগেটিভ ধরে নিলাম। এবার কি হয়েছে, তারপর পরের কেস কি হয়েছে, বলটা মাটিতে অ্যাটাক করার পরে কিছু একটা হাইটে উঠে, মনে করি সেটা কোশ্চেনে বলে দিয়েছে h/2, h/2 হাইট, h/2 হাইটে উঠেছে মানে তার ভেলোসিটি কত ছিল বলো তো, v ইকুয়াল টু √2gh/, এর সাইন পজিটিভ নিয়েছে। এবার গ্রাফটা আঁকিছ, গ্রাফটা এক্স অ্যাক্সিসে রেখেছে হাইট এবং ওয়াই অ্যাক্সিসে রেখেছে ভেলোসিটি। ফার্স্ট কেসে দুটো সেগমেন্ট ভাগ করে নিচ্ছে, এটা সেগমেন্ট অন বা কেস অন ধরলাম, এটা কেস টু। কেস অন কি, যখন বস্তুটা উপর থেকে নিচে হিট করবে, হিট করার পর ভেলোসিটি কি হবে √2gh এবং ভেলোসিটি ডিরেকশন ডাউনওয়ার্ড বা নেগেটিভ ওয়াই ডিরেকশনে, তাই আমরা নেগেটিভ ধরেছি, তাই না। ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, আর ইনিশিয়াল ভেলোসিটি জিরো থাকলেও তার একটা কোনো একটা ডিস্টেন্স কভার করেছিল, তাই না। সেটা মনে করি এই এইচ ডিস্টেন্স দিয়েছে, এটা এইচ হলো। যখন এইচ হাইটে ছিল তার ভেলোসিটি ছিল, বোঝা গেল। কিন্তু যখন ছোড়া হল বা ফেলা হয়ে এলো, ছোড়া নয় ফেলা হলো, ফেলার পরে তার ভেলোসিটি কত দাঁড়ালো √2gh, তার ডিরেকশন নিচের দিকে, তাই আমরা নেগেটিভ দিকেও রেখেছি, ঠিক আছে। তার মানে ভেলোসিটিটা প্রথম জিরো ছিল, তারপরে আস্তে আস্তে ইনক্রিজ করবে। এবার মনে হতে পারে কেন স্ট্রেট লাইন কেন দিলাম, ডাইরেক্ট এরকম লাইন টানলাম না কেন, ডাইরেক্ট লাইন টানলাম না কেন, এটা টানতাম যদি রিলেশনটা যদি এরকম থাকতো 2gh, এইরকম রিলেশন যদি থাকতো আমরা ওটা লিখতাম, কারণ এটা স্ট্রেট লাইনের জেনারেল ফর্মুলার সাথে ম্যাচ করছে। কিন্তু এটা প্যারাবোলিকের ফর্মুলা বা ফর্মুলা না, সমীকরণের সাথে যায়, তাই আমরা এটাকে প্যারাবোলা এঁকে দিলাম। এবার কি হয়েছে, তারপরে কি হয়েছে, ভেলোসিটিটা কিছুটা লস হয়ে গেল, তার এই ভেলোসিটিটা থাকছে, এটাকে যদি কেটে দিই কি হবে √2gh। সেকেন্ড কেসে তার একটা আগে থেকে একটা ভেলোসিটি ছিল, ফার্স্ট কেসে ভেলোসিটি ছিল না বলে আমরা জিরো থেকে শুরু করেছিলাম ভেলোসিটি, আর সেকেন্ড কেসে কি হয়েছে, ভেলোসিটি তো আছে কিন্তু তার ভার্টিক্যাল হাইট জিরোতে ইনিশিয়ালি, তার মানে এই এরকম পজিশন বোঝায় যার ইনিশিয়াল একটা ভেলোসিটি থাকছে কত, আচ্ছা একটু নিচের দিকে হবে যেহেতু ভেলোসিটিটা একটু কমে গেছে, gh ভেলোসিটি আগের থেকে ছিল কিন্তু তার হাইট জিরো। তারপরে ওই ভেলোসিটিটা দিয়ে কিছুটা উপরে গেল,
যাওয়া মানে সে একটা উচ্চতা অর্জন করলো, সেটা h/2। এইরকম বুঝতে পারছো অপশনটা? এটা তুমি ঠান্ডা মাথায় বুঝবে, চাপ নেই। তবে তোমার যে জিনিসটা করতে হবে, বুঝে নিতে হবে, ধরতে হবে, সেটা এই কোশ্চেনের ক্ষেত্রে নিচের দিকটাকে নেগেটিভ ধরতে হবে। তুমি উপর দিকটাকে যদি নেগেটিভ ধরো তাহলে অ্যান্সার আসবে না, এখানে অপশন একটাও ম্যাচ করবে না। দুটি গতিশীল কণা স্মরণের সময় লেখচিত্রে এক্স অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45, এটা গ্রাফ আঁকলাম এক্স ও। দুটি সরলরেখা, একটা সরলরেখা এক্স অ্যাক্সিস সাথে 30 ডিগ্রি, আর একটা সরলরেখা এক্স অ্যাক্সিস সাথে এক্স অ্যাক্সিস 45 ডিগ্রি। এটা কি বলছে? স্মরণ সময়ের লেখচিত্র। তার মানে এদিকে এক্স, এদিকে টি দিয়ে দিই। এদের মধ্যে স্লোপ যদি বার করি বা ট্যান থিটা বার করি, সেটা পাবো আমরা কি? গতিবেগ। গতিবেগ পেয়ে যাবো। আর এখানে ট্যান থিটা মানে ট্যান থিটা, আচ্ছা এটাকে মনে করো θ1 দিলাম, θ2 বা পার্টিকেল 1 বা পার্টিকেল 2। θ1 না, এটা মনে করো পার্টিকেল, এটা পার্টিকেল 1, এটা পার্টিকেল v1 কি হবে তাহলে? v1 হবে ট্যান থিটা মানে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। v2 কত হবে? ট্যান 45 ডিগ্রি মান কত? 1। তাহলে v1/v2 ইকুয়াল টু 1/√3 ইন্টু 1/√3 কোনটা? এটা ক্যান্সেল। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনে তোমাদের এই গ্রাফটা দিয়ে দেয়নি, ঠিক আছে, মিস হয়ে গেছে। এক মিনিট, দেখো তোমাদের এই গ্রাফটা এখানে দেয়নি তোমাদের কোশ্চেন হিসাবে। এই গ্রাফটায় গিয়ে জয়েন্ট বুস্টারের কোনো একটা প্রবলেমের সাথে গিয়ে অ্যাটাচ হয়ে গেছে, এটা টেকনিক্যাল এরর, চাপ নেই। কি বলছিলাম, এই গ্রাফটাকে বোঝার চেষ্টা করো। এই গ্রাফটা এক্স অ্যাক্সিস, এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে শুয়ে আছে, মানে θ0, তাই না? θ0 না, মনে করো টির সাথে একটা এই অ্যাক্সিলারেশন মনে করো 5 মিটার বসছে। তার মানে কিছুক্ষণ সময় ও একটা কনস্ট্যান্ট অ্যাসিলারেশনের সাথে চলছিল। তারপরে কি হয়েছে? তারপর অ্যাসিলারেশনটা 0 হয়ে গেছে। আবার তার কিছুক্ষণ পরে সেই সেম অ্যাসিলারেশনে ফিরে এলো। প্রথম একটা ত্বরণে বস্তু ত্বরণে যাচ্ছিল মানে তার ভেলোসিটিটা ইনক্রিজ করবে আস্তে আস্তে। এক্ষেত্রে কি হচ্ছে? ভেলোসিটি ডিক্রিজ করছে, মানে এই অপশনটা হচ্ছে। এক্ষেত্রে ভেলোসিটি ইনক্রিজ করছে ঠিকই, কিন্তু তারপরে যখন ত্বরণ 0 হয়ে যাচ্ছে তখন ভেলোসিটি ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, ঠিক কথা। তারপর আবার সেই ত্বরণটা যখন অর্জন করছে, কিন্তু এখানে বলছে যে ত্বরণ অর্জন যখন করছে ভেলোসিটি ডিক্রিজ করছে। ত্বরণ অর্জন করছে মানে কি? আবার সে আগের ভেলোসিটিটা পাবে। এখানে কোন অপশনটা ম্যাচ করছে দেখো, এটাকে আরো ভালো করে বলছি। বস্তুটির ত্বরণ ছিল মানে ভেলোসিটি ইনক্রিজ করে কোনো একটা মান পেল, মনে করো 3 মিটার/সেকেন্ড। তারপরে কি হলো? তারপর ত্বরণ নেই মানে ভেলোসিটি ইনক্রিজ হবে না, কনস্ট্যান্ট বেগে চলবে, সেই 3 মিটার/সেকেন্ডে চলছে। আবার কিছুক্ষণ পরে দেখা গেল বস্তুটি আবার আগের ত্বরণটা ফিরে পেল মানে ভেলোসিটি আবার ইনক্রিজ করতে থাকবে। তার মানে এরকম একটা গ্রাফ, তাই না? আচ্ছা, যদি গ্রাফটা এরকম হতো, গ্রাফটা যদি এরকম দিত, গ্রাফটা এটা দিল না, ঠিক আছে, এটা না দিয়ে দিল নিচের দিক, এটা কি বলতো? সেম ত্বরণ আবার অর্জন করলো, কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। এটা নেগেটিভ ওয়াই ডিরেকশনে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে না, এক্স অ্যাক্সিস না, বা নেগেটিভ প্লেনে চলে এসেছে, তাই না? এটা যদি পজিটিভ প্লেন ধরি, এটা নেগেটিভ প্লেনে চলে এসেছে। তার মানে কি বলতে পারবো? বলতে পারবো যে ত্বরণের অভিমুখ চেঞ্জ হয়ে গেছে। অভিমুখ চেঞ্জ হয়ে গেলে ভেলোসিটিটা কি হবে? যতটা গেইন করেছিল
যতটা গেইন করেছিল আবার ততটা চলে আসবে, মানে এই অপশনটা ঠিক হতো। ঠিক আছে, এখানে অপশনটা ডি হবে। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, আশা করি কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। রিফ্রেশ করে দিলাম, তো স্লাইড দাবিয়ে থাকবে। নেক্সটে চলো, দেখো শূন্য ত্বরণযুক্ত কোনো কণার দূরত্ব সময় লেখচিত্রটি কি হয়? শূন্য ত্বরণযুক্ত শূন্য ত্বরণযুক্ত মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই না? এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ভি, না, এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি, এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। এ কখন শূন্য হবে? যখন এই মানটা কনস্ট্যান্ট হবে, কারণ কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করো তাহলে জিরো পাবে, তাই না? তার মানে এইখান থেকে বুঝে যাচ্ছে যে শূন্য ত্বরণ মানে তার ভেলোসিটি কনস্ট্যান্ট। শূন্য ত্বরণ মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। যদি কোনো একটা ত্বরণ থাকতো তাকে ভেলোসিটিকে ইনক্রিজ করতো, যদি মন্দন থাকতো ভেলোসিটিকে ডিক্রিজ করতো। এখানে ত্বরণ শূন্য ত্বরণ, তার মানে কি ভেলোসিটি নাই বাড়বে না নাই কমবে না, ভেলোসিটি কি কনস্ট্যান্টলি থাকবে, তাই না? এবার এই গ্রাফগুলোর মধ্যে দেখো কোন গ্রাফটা ভেলোসিটি কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে ভেলোসিটি প্রথমে ডিক্রিজ করবে তারপরে ইনক্রিজ করবে। এক্স বাই টি গ্রাফ আছে, তার স্লোপ আঁকলে আমরা ভেলোসিটি পাবো। এর স্লোপ প্রথমে ইনক্রিজ করছে, স্লোপ ডিক্রিজ করছে, তারপর ইনক্রিজ করছে। দেখো এক্ষেত্রে স্লোপ প্রথমে ইনক্রিজ করছে, তারপরে শূন্য হলে আবার ডিক্রিজ করছে। এই ক্ষেত্রে আমাদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে স্লোপটা কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ডিপটা কেন হবে না? ডিপটা হবে না এই জন্য এখানে থিটা ইকুয়াল জিরো, থিটা জিরো মানে ট্যান থিটা জিরো, ট্যান থিটা জিরো মানে বেগও জিরো, এটা বেগ জিরো, বেগ জিরোর গ্রাফ। 6 নম্বর কোশ্চেন এবার 30 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে ঊর্ধ্বে নিক্ষিপ্ত একটি পাথর মন্ডের বেগ সময় লেখচিত্রটি নিচে দেওয়া হলো। মানে একটা পার্টিকেলকে তুমি ওপর ফিকলে কত ভেলোসিটি দিয়ে? 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। কি হবে? বস্তুটি কি হবে? ছোঁড়ার পরে কিছুটা একটা উচ্চতা হাইট অর্জন করবে, দিয়ে আবার ব্যাক করে নিচে চলে আসবে। এই ক্ষেত্রে বলে রাখি, তুমি 30 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছে মানে আবার সে 30 মিটার পার সেকেন্ডে অ্যাটাক করবে। ঠিক আছে, এবার এর গ্রাফটা যদি আমি আঁকি দেব, গ্রাফটা আঁকছি। হাইট ভার্সেস টাইম গ্রাফ। আচ্ছা হাইট না, এটা বেগ ভার্সেস টাইম। ইনিশিয়ালি বেগ কত ছিল? 30 মিটার পার সেকেন্ড, এটাকে 30 দিয়ে মনে করুন। তারপরে যখন এখানে যাবে, বস্তুটা হাইস্ট পয়েন্টে যাবে, তার বেগ কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ কেন জিরো হবে? কারণ তার অপোজিট ডিরেকশনে অভিকর্ষজ ত্বরণ লাগছে বা অভিকর্ষজ বল লাগছে, যেটা কি বস্তুর মোশনকে অপোজ করছে বা কমাচ্ছে। কমতে কমতে হাইস্ট পয়েন্টে কি গিয়ে কি হবে? ভেলোসিটি জিরো হবে। প্রথমে 30 মিটার পার সেকেন্ড ছিল, তারপরে আস্তে আস্তে ভেলোসিটিটা গিয়ে জিরো হবে। জিরো হওয়ার পরে কি বস্তুটা কি ওখানে থেমে থাকবে না। বস্তুটা কি করবে? তার ডিরেকশন চেঞ্জ করে নিচের দিকে পড়তে থাকবে মানে তার ভেলোসিটি আবার ইনক্রিজ করবে, তাই না? তার মানে জিরো হলো, আবার ভেলোসিটি ইনক্রিজ করছে। আচ্ছা, এটা আমরা নিচের দিকে কেন দিলাম? নিচের দিকে এই জন্য দিলাম যেহেতু ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তাই না? ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, আর এটা নেগেটিভ ওয়াই ডিরেকশনের দিকে যাচ্ছে। তার আগে আমরা মাইনাস ভি লিখবো, আর মাইনাস ভি লিখবো মানে এটা নেগেটিভ দিকে দেখাবো। আচ্ছা, এটাকে যদি স্পিড ভার্সেস টাইমের গ্রাফ বলতো তখন আমরা কিভাবে লিখতাম বলতো? এইভাবে, কারণ স্পিড স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি নেগেটিভ ভেক্টর কোয়ান্টিটি, তাই তার সাইনের উপর ডিপেন্ড করবে। এটাকে পজিটিভ সাইন, এটাকে নেগেটিভ সাইন। পজিটিভ সাইন আর নেগেটিভ সাইন। পজিটিভ সাইন মানে ভেলোসিটি কি উপরের দিকে আছে, আর নেগেটিভ সাইন মানে ভেলোসিটি নিচের দিকে যাচ্ছে। এবার ভিটি গ্রাফের থেকে যদি আমরা ক্ষেত্রফল বার করি কি পাবো? হাইট পাবো। কারণ আমরা কি জানি? এক্স ইকুয়াল টু ভিটি।
বা এই সরি আমরা কি ভেলোসিটি ইকুয়াল দূরত্ব বাই বা এক্স ইকুয়াল টু ভিটি। এখানে এক্সটা কি হাইট, হাইট ইকুয়াল টু ভিটি। আচ্ছা, বস্তুটি যখন এখানে থাকবে, বস্তুটি যখন এখানে থাকবে, এখানে থাকবে মানে তার বস্তুটি যখন ভেলোসিটি 0 হয়ে যাবে, সে সেই মানে সেই সময়ে সে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করবে, তাই না? তার মানে আমরা যদি এইটা যদি বার করি, এই এরিয়াটা বার করি, তাহলে আমরা ম্যাক্সিমাম হাইট পেয়ে যাবো। এইচ ম্যাক্স ইকুয়াল টু হাফ ভূমি, হাফ ভূমি, হাফ ভূমি, এটা বার করতে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেয়নি, বলে দেয়নি কি বলে দেয়নি, এই টাইমটা বলে দেয়নি। আচ্ছা, আমরা যদি 1 করি, যদি 1 2 3, যদি 3 সেকেন্ড যদি ধরি, 3 সেকেন্ড ধরে যদি করি, অ্যান্সার আসছে কিনা দেখি। হাফ ভূমি, ভূমি মানে 3 ইন্টু উচ্চতা, উচ্চতা 30, 30 2 15, 3 15 45, 45 মিটার অ্যান্সার চলে এসেছে। চলো অ্যান্সার কি দেখো, বুঝতে পারছি এই এরিয়াটা কেন নিলাম, শুধু এই এরিয়াটুকু কেন নিলাম, কারণ এই পজিশনে বস্তুটি, এই পজিশন না, যখন ভেলোসিটিটা যখন ভেলোসিটি যখন 0 হবে, তখন সে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করছে, তাই না? আচ্ছা, যদি পুরো এরিয়াটা বার করি তাহলে আমরা কি পাবো? পুরো এরিয়াটা বার করলে তাহলে আমরা পাবো কি, টোটাল ডিস্টেন্স কত পাথ ফলো করলো, তাই না? কত পাথ কভার করলো পুরোটা যদি বার করি। এটা বুঝতে না পারলে কমেন্টে জানাবে। ভালো কোশ্চেন। আমি আমার কি বলবো, আমার ইচ্ছা যে মানে চেষ্টা করছি যে নেক্সট মানে পুরোপুরি চেষ্টা করছি যে তুমি ভালোভাবে বুঝতে পারো। আশা করি তুমি বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্টে জানাবে তুমি, বা আমার টেলিগ্রামে জানাবে, আমি তোমাকে পার্সোনালি ভিডিও শুধু ওইটুকুর ওপর বানিয়ে তোমাকে পাঠাবো। ইজি কোশ্চেন, কেস বেসড কোশ্চেন। এখানে 17টা কোশ্চেন আছে, 17টা কোশ্চেন এখানে আছে, তাই আমাদের একটু গতি বাড়াবে। এখানে কোশ্চেনগুলো তুমি ইজি পাবে। এখানে এক্স ইকুয়াল টু এক্স আর টাইমের মধ্যে এ দিয়ে দিচ্ছে, ইকুয়েশন দিয়েছে, তোমার ভেলোসিটি বার করতে হবে। ডিএক্স বাই ডিটি যদি বার করি, ভেলোসিটি পেয়ে যাবো 0, কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করে 0 পড়ে থাকবে 5 মাইনাস 14t। কণাটির প্রাথমিক বেগ কত হবে, মানে ভি অ্যাট টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে কি হবে 5, কারণ টি জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে, 5 মিটার পার সেকেন্ড অ্যান্সার। চলো নেক্সট, এবার একটু গতি বাড়বে। স্থানাঙ্ক দিয়েছে এক্স 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 আর ওয়াই দিয়ে দিয়েছে, মানে আমরা ভি এক্স ইজিক্যাল টু পাবো 2ct এবং ভি ওয়াই ইজিক্যাল টু পাবো 2bt। এদেরকে যদি ভেলোসিটি বার করি, নেট ভেলোসিটি ভি ইজিক্যাল টু ভি এক্স, ভেলোসিটি যদি ভেক্টর কোয়ান্টিটি এইভাবে লিখবো, সোজা সাপটা যোগ করে দিলে হবে না। এবার ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউড বার করতে গেলে কি করতে হয়, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটাকে যদি বসাই, ভি এক্স এর কি এসেছিল 4c স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4b স্কোয়ার টি স্কোয়ার। এটাকে ডেরিভেটিভ মানে রুট করবো, সরি ডেরিভেটিভ না, 4 আছে 2 বেরিয়ে যাবে, এখানে 4 আছে এখানে 4 আছে, কমন যাবে 4 বেরিয়ে আসবে, এখানে টি স্কোয়ার কমন যাবে, মানে টি বাই 2t বাইরে পড়ে থাকবে, ভিতরে থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কোন অপশনটা ম্যাচ করছিলাম, এটা প্লাস না এটা টি হবে, 2t হবে, ঠিক আছে, অপশন সি। নেক্সট, বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে, বাড়ির ছাদে দাঁড়িয়ে কি করেছে, একটি ব্যক্তি বলটি উলম্ব ভাবে ছোঁড়া হলো এবং একই বেগে বি বলটিকে নিচের দিকে ছোঁড়া হলো। এখানে মনে করি ভি একই বেগে, একই বেগে মনে করে ইউ দিলাম, এটাকে আমরা ইউ ধরে নিলাম, এটাকে নিচের দিকে করেছে কত ইউ, একই বেগ। এবার এই ক্ষেত্রে ভালো করে লিখি ইউটা, সরি ইউ, এই ক্ষেত্রে সরি 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 মুছতে হবে ভালো, ইউ বেগে এই ছোঁড়ো, কি হবে, বস্তুটা কিছুটা হাইট যাবে, গিয়ে আবার এখানে চলে আসবে, এখানে কত ভেলোসিটি আসবে ইউ। দেখো এই কেস আর এই কেস সেম হয়ে যাচ্ছে, তাই না?
তার মানে দুজনের নিচের নামার সময় এই পয়েন্টে এই হাইটে দুজনের ভেলোসিটি ইউ, তাই নিচেও সেম ভেলোসিটি দিয়ে অ্যাটাক করবে, তাই না? এবার সরল রৈখিক পথে এক ব্যক্তি কিছু সময় v1 সময়, কিছু সময় t1 সময় মনে করি v1 বেড়ে গেল, তার বলছে এবং পরবর্তী ও একই সময়ে v2 সমবেগে চলবে, পরবর্তী ও t1 এ বা t সময়ে গেল v2 বেগে। আমি কি বলেছিলাম একটা ফর্মুলা, যখন ইকুয়াল টাইম ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে কভার করবে তখন একটা জেনারেল ফর্মুলা হবে vn ইজ ইকাল টু v1 প্লাস v2 প্লাস vn বাই n। এনটা কি মনে করো, আবার একটা ডিস্টেন্স দিয়ে দিল, ডিস্টেন্স আবার একটা টাইম দিয়ে একই টাইম মনে করো t1 টাইম v3 ভেলোসিটি দিয়ে গেল, আবার মনে করো v4 ভেলোসিটি নেক্সট v1 টাইমে গেল। এই ক্ষেত্রে তোমার এই ফর্মুলাটা ফেলবে, কিন্তু এই কোশ্চেনে বলেছে দুটো ইকুয়াল টাইম দুটো ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে কভার করেছে, দুটো ইকুয়াল টাইম দুটো ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে ভেলোসিটি দিয়ে কভার করেছে v1 v2 দুজনের টাইম t। এই ক্ষেত্রে তুমি কি কি করবে, v এভারেজ ইজ ইকুয়াল টু হবে v1 প্লাস v2 বাই দুটো টাইম বাই 2। কোনটা অপশন ম্যাচ করছে? একটা। চলো, একটি গতিশীল বস্তু তার চলার পথে 2 সেকেন্ড 200 সেমি এবং পরবর্তী 4 সেকেন্ড 220 সেমি দূরত্ব অতিক্রম করে। যাত্রা আরম্ভের 7ম সেকেন্ডের পর বস্তুটির বেগ কত হবে? বস্তুটি মনে করি ইনিশিয়াল ভেলোসিটি ইউ এবং তার ত্বরণ এ, এটা ধরে দিচ্ছি। প্রথমে কত? 2 সেকেন্ডে 220 সেমি অতিক্রম করে। আমরা স্মরণে এই ফর্মুলাটা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটিএস। এটা আমরা সবাই এতদিনে মুখস্থ হয়ে গেছে। প্রথমে মনে করো 2 সেকেন্ডে 220 গেল, কত? 220 মিটার। এবার বলছে এবং পরবর্তী 4 সেকেন্ডে গেল, সরি 220 না 200 হয়ে গেছে, পরবর্তী 4 সেকেন্ডে গেছে 220, পরবর্তী 4 সেকেন্ডে গেল 200। তাহলে 6 সেকেন্ডে কত গেছে? 6 সেকেন্ডে 200 প্লাস 220 মানে 420 সেকেন্ড। কথা ক্লিয়ার? এবার আমরা দুটো সেগমেন্ট নেব, এই সেগমেন্টটা নেবো, 2 সেকেন্ডের সেগমেন্টটা নেবো আর পুরো সেগমেন্টটা নেবো, 6 সেকেন্ডের সেগমেন্টটা নেবো। ঠিক আছে, দুটো পাথের ক্ষেত্রে মানে এই সেগমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, এই সেগমেন্টের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল, এবং দুটো যেহেতু সেম বস্তু তার ত্বরণ ইয়ে হবে, এর ক্ষেত্রেও ত্বরণ। এবার শুধু আমরা ফর্মুলাটা লিখব। এই ক্ষেত্রে এস ইকুয়াল টু 200 প্লাস 200 ইকুয়াল টু 200 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, ইউটির জায়গায় 2 লিখে দিই, 2 সেকেন্ড তো 2 সেকেন্ড 2 ইউ লিখে দিচ্ছি ডাইরেক্ট। ঠিক আছে, প্লাস হাফ এ ইন্টু 4, 200 ইকুয়াল টু কি লিখতে পারি? 2 ইউ প্লাস 2a। দেখো এই 2 দিয়ে কেটে গেলে পড়ে থাকবে 100 ইকুয়াল টু ইউ প্লাস এ। এতদূর আশা করি বুঝতে পেরেছি। এটাকে নাম দিলাম 1। এবার এই সেগমেন্টটা ধরেছিল, এই সেগমেন্টটা ধরে এটা করলাম। এবার এই সেগমেন্টটা ধরেছিল, এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স 420 ইকুয়াল টু ইউ 6 সেকেন্ড, তার মানে 6 ইউ প্লাস হাফ এ কত সময়? 6×6 = 36। দেখো দুদিকে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, 6 দিয়ে ভাগ করে দিলে 6 সাথে 42 মানে 70 পড়ে থাকছে, এদিকে শুধু ইউ পড়ে থাকছে, এদিকে পড়ে যাচ্ছে হাফ আপ 6, তো 6 দিয়ে ভাগ করে দিলে কি পড়ে থাকছে বলো?
3a, তাই তো? এই জিনিসটা বুঝতে পেরেছো? হুম, এবার কি করবো দেখো, এর নামটা দিলাম 2, ইকুয়েশন 2। আচ্ছা, আমি একটা নেক্সট পেজ নিই, শুধু এই দুটো ইকুয়েশন ওখানে শিফট করা। প্রথম 1 নম্বর ইকুয়েশনটা কি পেয়েছিলাম, একটু ফাস্ট করি। 100 ইজিক্যাল টু ইউ প্লাস এ, দ্বিতীয়টা পেলাম কি 70 ইজিক্যাল টু ইউ প্লাস 3, তাই তো? 70 প্লাস 3। এবার যদি 1 নম্বর ইকুয়েশন থেকে যদি 2 নম্বর ইকুয়েশনটা বাদ, মানে বিয়োগ করি, 1 মাইনাস 2 করি, তাহলে কি পাবো? 100 থেকে 70 বিয়োগ করলে 30, তাই তো? 100 থেকে 70 বাদ দিলে 30, ইউ ইউ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস 3a, এটাকে আমরা লিখতে পারবো -2a, মানে এ ইজিক্যাল টু থাকছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তবে মাইনাস থাকছে, তার মানে মন্দন হচ্ছে। এই জিনিসটা আমরা পেলাম। তারপরে দেখো নেক্সট এর মানটা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে কি হবে, 100 ইজিক্যাল টু ইউ প্লাস 15, হ্যাঁ, এ ইজিক্যাল টু -15, তাহলে ইউ ইজিক্যাল টু হবে 115। এবার বলছি যে ভেলোসিটি, এক্ষেত্রে সরি এটা না, কি বলছে, যাত্রাপথে সপ্তম সেকেন্ডে ভেলোসিটি কত হবে, ভি অ্যাট 7 সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি জানি, অ্যাসিলেশনও পেয়ে গেছি, টাইমটা বলে দিয়েছে 7, তাহলে ভেলোসিটি কি হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ। ইউ কত, ইউ পেয়েছি 115, এ কত -15, টি কত 7। কি হবে, 115 মাইনাস, গুণ করলে কি হবে 105, 5 সাথে করে দিচ্ছি, 5 সাথে 3, 7 থেকে 7 10 15 হলো, তাহলে পড়ে থাকছে কত, 10 মিটার বা সেন্টিমিটার যা দেওয়া আছে। সিট আনসার, অপশন অ্যান্সারও সি আছে। চলো, এটা একটু লেন্দি কোশ্চেন ছিল, দুবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। সরল রৈখিক পথে একটি ব্যক্তি এক্স দূরত্বে v1 সমবেগে এবং পরবর্তী সমদূরত্ব v2 সমবেগে চলে। এক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল, স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল, এখানে দুটো ইকুয়াল ডিস্টেন্স ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে দিয়েছে। এর আগে আমরা কিছুক্ষণ আগে দেখলাম দুটো ইকুয়ালস টাইম, দুটো ডিফারেন্ট ভেলোসিটি দিয়ে কি করেছে, ট্রাভেল করেছে। এক্ষেত্রে দুটো ইকুয়াল ডিস্টেন্স বাট ডিফারেন্স ভেলোসিটি v1 অ্যান্ড v2 তে গিয়েছে। এক্ষেত্রে জেনারেল ফর্মুলাটা কি হয়, n বাই ভি এভারেজ ইজ ইকুয়াল 1 বাই v1 প্লাস 1 বাই v2 দিয়ে এইভাবে যতটা ডিস্টেন্স এইরকম গিয়েছে, এখানে দুটো ইকুয়াল ডিস্টেন্স দিয়েছে, তার মানে এখানে 2 পর্যন্ত যাবে, 2 বাই ভি 1 বাই v1 প্লাস 1 বাই v2, ঠিক আছে? এখানে এই অপশনটার সাথে ম্যাচ করে আছে। অনেক সময় এটাকে আরো যদি কি বলে সিম্পলিফাই করি, তাহলে কি আসবে, ভি ইজিক্যাল টু 2v1 v2 বাই v1 প্লাস v2 চলে আসে, ঠিক আছে? এটা চলে আসে অনেক সময়, মানে অপশনে দিয়ে দেয়। এইসব ট্রেনটির মধ্যবিন্দুকে বেগে, আচ্ছা কি বলছি বোঝা যায়, আচ্ছা আসলে ট্রেনটির মধ্যবিন্দুকে অ্যাকচুয়ালি কি হয় জানো, যে আমাদের বাংলা মিডিয়ামের ম্যাক্সিমাম কোশ্চেন ইংলিশ কোনো বই থেকে বা ইংলিশ কোনো এক্সাম থেকে, ইংলিশ মিডিয়ামে নেওয়া হয়েছে এমন কোনো এক্সাম থেকে, তাকে ট্রান্সলেট করে বা এআই দিয়ে বা ম্যানুয়ালি করে কি করা হয়, আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের দেওয়া হয়। তো সেক্ষেত্রে অনেক সময় ট্রান্সলেশনের ভুল হয়ে যায়, আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে ভুল হয়ে যায়। যেমন ট্রেনটির বিন্দুকে বেগে ওই বিন্দুকে অতিক্রম করে, তার মান কত, একটু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তার মানে কোশ্চেনটা আমি তো জানি, কোশ্চেনটা কি দাও, মনে করো কোনো একটা বস্তু ইউ ভেলোসিটি থেকে শুরু করলো এবং তার যাত্রাপথের শেষে ভি ভেলোসিটি দিয়ে খতম করলো আর,
এটা তার একটা ডিস্টেন্স, মনে করে এস ডিস্টেন্স। এবার কোশ্চেন হলো তার মিড পয়েন্টের ভেলোসিটি কত ছিল, তাই না? বড় আজীব কোশ্চেন, মিড পয়েন্টের ভেলোসিটি কত। এক্ষেত্রে ভেলোসিটি তুমি ডাইরেক্ট মনে রেখে দাও, এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই, যখন কম্পিটিটিভ এক্সামে যাবে খুব হেল্পফুল। আর এটা যদি তুমি করতে যাও অনেক বড় হয়ে যাবে, তুমি হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এটা অপশন বি। এক্ষেত্রে ট্রেনের এক্সাম্পল দিয়ে দিয়েছে, মানে ট্রেনের প্রথমে মানে কি বলবো, ইঞ্জিনের একটা ভেলোসিটি আছে আর পেছনের বগির একটা ভেলোসিটি আছে, দিয়ে বলছে যে মিডিল বগির কত ভেলোসিটি হবে, এরকম একটা ব্যাপার দিয়ে একই কনসেপ্ট, ঠিক আছে? এটা দেখো রেস্ট টু রেস্ট প্রবলেম, মানে বস্তু প্রথমে রেস্টে ছিল, প্রথমে বস্তুটা রেস্টে ছিল, ভি আর যদি টির গ্রাফ যদি আঁকি, ভি আর টি ভেলোসিটি আর টাইমে যদি আঁকি, প্রথমে একটা বস্তু রেস্টে ছিল, কি হয়েছে, কিছু একটা ত্বরণ দেওয়া হলো, তাকে ত্বরণ দেওয়া হলো, ত্বরণ দেওয়া মানে তার ভেলোসিটি বেড়ে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি অর্জন করলো, তাকে আমরা বলি ভি ম্যাক্স নাম, ঠিক আছে? কত ত্বরণে গেল, আলফা ত্বরণ। তারপরে কি হলো, যে ওই বস্তুটিকে একটা মন্দন দেওয়া হলো, মন্দন থেকে আমরা বিটা ধরে নিলাম, মন্দন দেওয়া মানে কি হবে, ভেলোসিটি ডিক্রিজ করবে এবং একটা সময় গিয়ে তার ভেলোসিটি 0 হয়ে যাবে, তাই না? এই ধরনের প্রবলেমকে আমরা বলি রেস্ট টু রেস্ট প্রবলেম, মানে প্রথমে বস্তুটি রেস্টে ছিল, ফাইনালি আবার রেস্টে ফিরে। এক্ষেত্রে তোমাদের এফেক্টিভ অ্যাক্সিলারেশন হবে এ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু বিটা বাই আলফা প্লাস এফেক্টিভ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এটা কিভাবে এসছে সেটা দেখানোর সময় এখন। এফেক্টিভ অ্যাক্সিলারেশন পেয়ে গেছি, এবার কি জিজ্ঞেস করছে, বস্তুটি গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত। মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা এস ধরে নিলাম, এই ফর্মুলাটা লিখবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? হাফ এটি স্থির অবস্থা থেকে শুরু করেছে, দেখো স্থির অবস্থা থেকে শুরু করেছে, তার মানে ইউ জিরো মানে এই পুরো পোর্শনটা 0 হয়ে, তাহলে পড়ে থাকছে হাফ এ টি স্কোয়ার। এ সমান সমান আমরা কি জানছি, কোন অপশনটা ম্যাচ খাচ্ছে, এটা না, একটা ম্যাচ খাচ্ছে। দেখো এখান থেকে আরো 36টা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কথা বলছি, মানে এত কোশ্চেন এখান থেকে আরো এই শুধু এইটুকু বলে দিল, টোটাল টাইম মনে করো টি লাগলো, প্রথমে আলফা ত্বরণে গেল, তারপর বিটা মন্দনে আবার 0-তে চলে যাবে, ভি ম্যাক্সিমাম মনে করো বলে দিল না। এখান থেকে 36টা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তোমার, এখানে তো একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, এখানে আবার জিজ্ঞেস করতে পারে যে ম্যাক্সিমাম ভেলোসিটি কত, আবার জিজ্ঞেস করতে পারে যে তোমার এভারেজ ভেলোসিটি কত, আবার তোমার জিজ্ঞেস করতে পারে যে কতক্ষণ সময় দিয়ে আলফা ত্বরণে গেল, আবার জিজ্ঞেস করতে পারে কতক্ষণ সময় বিটা মন্দনে গেল, আবার তোমার জিজ্ঞেস করতে পারে যে যে কত দূরত্ব অবধি আলফা ত্বরণে গেল, আবার কত জিজ্ঞেস করতে পারে কত দূরত্ব অবধি বিটা ত্বরণে গেল, এবং জিজ্ঞেস করতে পারে টোটাল ডিস্টেন্স, যেটা এখানে জিজ্ঞেস করেছে, আবার জিজ্ঞেস করতে পারে যে টোটাল টাইম কত লাগবে। এরকম 1000টা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, সেটা তো এখন আলোচনা করার ইয়ে না, আমার বলার উদ্দেশ্য হলো তুমি এই কোশ্চেনগুলো একবার দেখে রাখবে, তোমার বইয়ে নিশ্চয়ই আছে, ছন্নছড়া হয়তো ছন্নছড়া ভাবে কোশ্চেনগুলো আছে, তবে আমি চেষ্টা করবো শুধু এই টপিকটার ওপর একটা কি বলবো 30 মিনিট বা 20 মিনিটের একটা লেকচার বানাবো। এইটা খুব ইন্টারেস্টিং টপিক, তোমাদের ভালো লাগবে, খুব 2-3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে একটা প্রবলেম। কোশ্চেনে দেখো, একটি মিনারের শীর্ষ থেকে একটি পাথর খণ্ড ইউ বেগে খাড়া নিচের দিকে নিক্ষিপ্ত হলো, পাথরটি ভি বেগে মাটিতে আঘাত করলো, মাটি স্পর্শ করতে পাথর খণ্ডটির সময় লাগবে কত। ইনিশিয়াল ভেলোসিটি দিয়েছে, ফাইনাল ভেলোসিটি দিয়েছে, এবার বলছে টাইম কত। আমরা কি জানি, ফর্মুলাটা কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এট, তাই না? এখানে এ না, এখানে জি হবে। এবার টি ইকুয়াল টু লিখতে পারি ভি মাইনাস ইউ বাই জি। ভি কত, ফাইনাল ভেলোসিটি 4v, তাই তো, ইনিশিয়াল ভেলোসিটি বাই জি, তাহলে আসে 3v বাই জি। ইজি কোশ্চেন। চলো নেক্সট, এটা দেখো টাইম আর স্মরণের একটা ইকুয়েশন দিয়েছে, তারপর জিজ্ঞেস করছে যে কণাটির বেগ যখন 0 তার স্মরণ কত হবে। আচ্ছা, বেগ কখন 0 হবে সেটা বার করতে গেলে আগে বেগের ইকুয়েশনটা বার করতে হবে, তাই না?
টি ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 3। এটাকে একটু সাজিয়ে গুজিয়ে লিখি দাও। রুট এক্স কে এদিকে রাখলাম, ওদিকে 3 ছিল, 3 ছিল তো না, টি ছিল টি মাইনাস 3 হয়ে যাবে। বা দুদিকে আমরা স্কোয়ার করে দিই, কেন করছি সেটা আমি বলছিলাম। দুদিকে স্কোয়ার করে দিলে এক্স ইকুয়াল টু টি মাইনাস 3 হোল স্কোয়ার, তাই তো? দেখো সুন্দর একটা ফর্মে পেলাম এক্স কে। এবার একে ডেরিভেটিভ করতে সুবিধা হবে, ডিএক্স বাই ডিটি যদি করি আমরা, ডিএক্স বাই ডিটি করি, ডিএক্স বাই ডিটি করলে কি পাবো? ভেলোসিটি পাবো। ভেলোসিটি ইকুয়াল টু, আচ্ছা এটাকে আরো ভেঙে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে লিখি, টি স্কোয়ার মাইনাস 6t প্লাস 9, তাই না? এটাকে ডেরিভেটিভ করতে কত সুন্দর লাগবে, কত ইজি হবে। এই এখান থেকে যদি তুমি ডেরিভেটিভ করো আর এখান থেকে যদি ডেরিভেটিভ করো, তাহলে এটা বেশি আসান হচ্ছে না? কি হবে? ডেরিভেটিভ করলে 2t মাইনাস 6। এবার বলছে যে ভেলোসিটি যখন শূন্য তখন তখন স্মরণ কি হবে? আমি টি সময় মনে করি ভেলোসিটি শূন্য, তাহলে টি ইজ ইকুয়াল টু আসবে 3 সেকেন্ড, তাই তো? এবার স্মরণের ইকুয়েশনে কি পেলাম? স্মরণের ইকুয়েশন এটা পেলাম, না কি বলছে? কোয়ান্টিটির বেগ যখন শূন্য তখন তার স্মরণ কত হবে? 3 সেকেন্ডে স্মরণ শূন্য হচ্ছে। দাঁড়াও, এটা কোথায় কি হলো? ভুল হলো নাকি? টি ইজিক্যাল টু 3 সেকেন্ডে ভেলোসিটি 0 হচ্ছে। টি মাইনাস 3 হোল স্কোয়ার সূত্র ফেললাম, স্কোয়ার মাইনাস 2a বি মানে 60 প্লাস বি স্কোয়ার 9, আর ভেলোসিটি 0 করে দিলাম। ভেলোসিটি 0 করে দিলে টি ইজিক্যাল টু 3 সেকেন্ড আসছে। তাই তো? টি ইজিক্যাল টু 3 সেকেন্ড মানে কোয়ান্টিটির বেগ যখন শূন্য তখন তার স্মরণ কত হবে? বেগ যদি শূন্য যখন তার স্মরণ কত হবে? ওই টি যদি স্মরণের ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে 9 আসছে, তাই না? কিন্তু অ্যান্সার দিয়েছে, এটা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই 9 আসছে, কিন্তু অ্যান্সার কত? 0। অ্যান্সার ভুল নাকি আমাদের কোথাও ভুল হচ্ছে? হ্যাঁ কি হবে? আচ্ছা দেখো, কনসেপ্ট তোমরা জানো, যদি আমার ভুল হয় তুমি তো ঠিক করে নাও, আর যদি মনে হয় যে আমি ঠিক আছি তাহলে অ্যান্সার হয়তো ভুল আছে। এটা ইজি কোশ্চেন, তোমরা চাপ নেবে না, মানে কনসেপ্টটা জেনে শুধু জেনে নাও। যাত্রাপথে পঞ্চম ও সপ্তম সেকেন্ডের বস্তু যথাক্রম 25 সেমি আর 30 সেমি পথ অতিক্রম করে। যাত্রার শুরুর নবম সেকেন্ডের শেষে বস্তুটি বেগ কত হবে? কোশ্চেন দাও। পঞ্চম আর সেকেন্ড, পঞ্চম অ্যান্ড সপ্তম কোনো তম বলে থাকে তখন আমরা কি ফর্মুলাটা লিখি? এসএন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস 1, এই ফর্মুলাটা লিখি। আমি ধরে নিলাম ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল এবং অ্যাসেলারেশন এ ছিল, এটা আমরা ধরে নিলাম। এটা একটা সেই আগে একটা কোশ্চেন করেছিলাম না, সেরকম মতো। দেখো পঞ্চম সেকেন্ডে, আচ্ছা এস ইকুয়াল 25, ইউ জানি না, ইউ লিখে দিলাম, হাফ এ জানি না, এন ইকুয়াল টু পঞ্চম বলেছে প্রথমটা। পঞ্চম মানে 5 দুগুণে 10 মাইনাস 1 মানে 9 হলো। এটাকে যদি আমরা এই দুইটা যদি দুদিকে গুণ করে দিই 50, এগুলো একটু ক্যালকুলেশন খেল, তাছাড়া কিছু না। 2u প্লাস 9a সাজিয়ে গুছিয়ে লিখলাম আর কি, ঠিক আছে? 1 নম্বর ইকুয়েশন পেয়ে। এবার সপ্তম সেকেন্ডের জন্য বার করবো। সপ্তম সেকেন্ডে কত ডিস্টেন্স মানে দূরত্ব কভার করেছে? 33 সেমি। ইনিশিয়াল ভেলোসিটি তার ইউ ছিল, ধরে নিয়েছি এটা। হাফ ত্বরণ জানি না, ধরে নিয়েছি। এবার সপ্তম সেকেন্ড, 7 দুগুণে 14 মাইনাস 1 মানে 13, তাই না? এবার কি করবো? দুদিকে ইয়ে করে দেবো, দুই দিয়ে গুণ করবো। 33 দুগুণে 66, 2u প্লাস 13a, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, 1 নম্বর আর 2 নম্বর। কি করবো আমরা? 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দেবো, 2 মাইনাস 1 করবো। কেন করছি? কারণ ইউর মান বা এর মান পাওয়ার জন্য, তাই না? এটা তো ইন্ডিভিজুয়াল মান জানি না,
এদের দুটো মান যদি জেনে যেতাম তাহলে কোশ্চেন হয়ে যেত। কি করবো, 66 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে থাকছে 16 ইজিক্যাল টু 2u 0 হয়ে যাবে, থাকছে কি 13a মাইনাস 9, 13 থেকে যদি 4a, তাহলে এখান থেকে a ইজিক্যাল টু পাচ্ছি, আচ্ছা আর একটা লাইন করি, 16 ইজিক্যাল টু 4a পাচ্ছি, তাই না? এখান থেকে যদি আমরা পাবো কি a ইজিক্যাল টু 4 4 16 মানে a ইজিক্যাল টু 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলো। এবার এর মানটা আমরা মনে করি 1 নম্বর ইকুয়েশনে বসি, ঠিক আছে? আচ্ছা এর মানটা মনে করো, মানটা কোথায় বসিয়ে দিচ্ছি, 1 নম্বরে বসিয়ে দিচ্ছি। 50 এদিকে আছে, থাকলো 2u প্লাস 9a, এর জায়গায় 4 লিখবো, 4 দাম 36, তাহলে থাকছে 2u ইজিক্যাল টু 50 মাইনাস 36 যদি করা হয় কত 7, সরি 7 না 14, 14কে 2 দিয়ে ভাগ করে দিলে 7, তাই না? তাহলে আমরা এ পেয়ে গেলাম, ইউ পেয়ে গেলাম। আর কোশ্চেন জিজ্ঞেস করছে যে নবম সেকেন্ডের শেষে বস্তুটির বেগ কত। নবম সেকেন্ড, তম সেকেন্ড বলে দিলে আমরা এস এন ফর্মুলাটা লিখি, কিন্তু এখানে বেগ চেয়েছে, দূরত্ব চায়নি, বেগ চেয়েছে। আগেবারে দূরত্ব চেয়েছিল একটা কোশ্চেনে, এখানে বেগ চেয়েছে মানে আমরা কি লিখবো, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। ইউ কত পেয়েছি আমরা, ইউ পেয়েছি 7, তাই তো, ইকুয়াল টু 7 প্লাস এ কত পেয়েছি আমরা, এ কত পেলাম ভুলে গেছি, এ 4 ইন্টু নবম সেকেন্ড মানে 36 প্লাস 7, 4 দিলে 40 হয়ে যাবে, আর ওদিকে 3 মানে 43 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো এরকম অপশন আছে কিনা, হ্যাঁ ডিপটা, চল হয়ে গেল। আমরা 11 নম্বর প্রবলেম সলভ করে নিয়েছি, এবার করবো 12 নম্বর। হ্যাঁ এখানে একগুলো মিসিং হয়ে গেছে। 12 নম্বর, একটি গাড়ি 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার কোনো পথে এক পাক খেতে, এটা বৃত্তাকার পথ, এক পাক খেতে টাইম লাগছে 2.8 সেকেন্ড। বৃত্তাকার ওই পথে গাড়িটির গড় বেগ ও গড় দুটি, গড় বেগের ফর্মুলা কি, গড় বেগের ফর্মুলা হলো টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল সময় বাই টোটাল টাইম, ভি এভারেজ মানে ভেলোসিটি এভারেজ ইকুয়াল টু সরণ বাই সময়, তাই তো। বস্তুটি এখান থেকে শুরু করলো, আবার এখানে চলে এলো, এক পাক খেলো, বস্তুটি ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন সেম, তার মানে এখানে সরণ জিরো মানে টাইম যাই হোক পুরো এটা 0 হয়ে যাচ্ছে। দেখো গাড়িটি গড় বেগ 0 কোথায়, গড় বেগ 10 মিটার পার সেকেন্ড, মানে এই অপশনটা হবে না, এই অপশনটা 10 মিটার পার সেকেন্ড হবে না, এই অপশনটা 0, এই অপশনটা 0 আছে। দেখো গড় বেগ 0 হয়েছে বলে কি গড় দুটি 0 হবে, গড় দুটি মানে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কোনো একটা ডিস্টেন্স তো কভার করেছে নিশ্চয়ই, তাই না? 0 তো হবে না, তার মানে এই অপশনটা হচ্ছে না, হয়ে যাচ্ছে এই অপশনটা হয়ে যাচ্ছে। আর তোমরা তাছাড়া তোমরা এমনি ক্যালকুলেশন করে বার করতে পারো। এই কোশ্চেনটা তো আমার পড়া আছে, তুমিও নিশ্চয়ই পড়েছো, না পড়া থাকলে তুমি পজ করে পড়ো। 3টে কেস আলোচনা করবে। একটা কেস বলছে যে একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হবে, ঠিক আছে। আর একটা কেস বলছে একটা বস্তুকে সেম হাইট থেকে নিচের দিকে ছোঁড়া হবে। আর একটা কেস বলছে সেম হাইট থেকে বস্তুকে ছোঁড়া হলো না, ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। ছোঁড়া আর ছেড়ে দেওয়ার মধ্যে আলাদা জিনিস। ছেড়ে দেওয়া হলো মানে এটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এটা একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ইউ ছিল, এটা ইউ ছিল। প্রত্যেকের হাইট কত, এইচ, মানে একটা উচ্চতা থেকে এরকম। এবার এর বলেছে এর টাইম লেগেছে, বলছে যে উপরের দিকে ছুঁয়ে এর টাইম লেগেছে বলছে t1, এর বলছে টাইম লেগেছে নিচে পৌঁছাতে t2, এর বলছে টাইম লেগেছে t3।
এই কটা জিনিস আমাদের কোশ্চেনে গিভেন আছে। এবার আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা? আমরা কি ফর্মুলাটা জানি? এইচ ইজিক্যাল টু এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা অরিজিনাল ফর্মুলা, বা এটা আমরা প্রথমেই শিখি। এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কথা ক্লিয়ার? এটাকে আমরা যদি মোশন আন্ডার গ্র্যাভিটিকে যদি অ্যাপ্লাই করি, তখন আমরা এস কে এইচ দিয়ে লিখি, ইউ কে ইউ দিয়ে লিখি, টি কে টি দিয়ে লিখি, প্লাস হাফ হাফ এর জায়গায় জিটি স্কয়ার লিখে। হলো? এবার কি হয়? এবার যেটা হয়, যদি বস্তুটির মোশন নিচের দিকে তো ত্বরণ কাজ করছে, সবার ক্ষেত্রে তো ত্বরণ নিচের দিকে কাজ করছে, জি কাজ করছে নিচের দিকে। এবার কি হয়, যদি বস্তুটির গতিবেগ যদি ত্বরণের অভিমুখের বিপরীত দিকে ছুঁড়ি, তখন আমরা সেটাকে নেগেটিভ ধরি। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে বস্তুটির গতির অভিমুখ ত্বরণের অভিমুখের অপোজিট দিকে, তার মানে এটাকে আমরা, মানে এই ভেলোসিটিকে আমরা মাইনাস ইউ দিয়ে ধরি। যেমন টি প্লাস হাফ জিটিকে এটা 5 লিখে দিচ্ছি, যেহেতু জি ইকুয়াল টু 10, 10/2 মানে 5 টি স্কয়ার। হলো? আরেকটা কাজ এখান থেকে করে নিই। কেন করে নিচ্ছি সেটা তুমি পরে বুঝতে পারো। কি করব? দুদিকে টি দিয়ে ভাগ করে দেবো। এইচ বাই টি যদি করি, এদিকে পড়ে থাকছে মাইনাস ইউ প্লাস 5t। হলো? এটা একটা ইকুয়েশন বেরোবে। এই ইকুয়েশনটার মনে করো নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এটার ক্ষেত্রে দেখো, এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। এটার ক্ষেত্রে লিখবো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস, আচ্ছা ডাইরেক্ট লিখে দিচ্ছি 5t স্কয়ার। আচ্ছা t2 ধরেছে, t2 ধরেছে তো, এটা ক্ষেত্রে t1 ধরেছিল। আচ্ছা এগুলোর নাম t1 দিয়ে দাও, তো ভুল হয়ে যাবে। t1 এটা t2 ধরেছিল, t2 স্কয়ার। এটার ক্ষেত্রে ইউ মাইনাস ইউ লিখছি না। কেন লিখছি না? ত্বরণের অভিমুখ নিচের দিকে এবং ভেলোসিটির অভিমুখও নিচের দিকে, দুজনের অভিমুখ সেম দিকে, তাই আমরা এটাকে আমরা নেগেটিভে লিখছি। তাহলে এবার কি আসছে? এটাও সেম এর মতো করব, নিচের দিকে t2 দিয়ে ভাগ করে দাও, নিচের দিকে দুদিকে পড়ে যাচ্ছে ইউ t2, সরি t2 না, ইউ প্লাস 5t2, একটা টি কমে যাবে, এটা একটা এ পেলাম। এটার নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। আস্তে আস্তে বুঝবে, ঠিক আছে? তারপর তোমার মনে রাখার ট্রিক্স বলে দেবো। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হবে, এর ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে হবে h ইজিক্যাল টু 5 হাফ জি মানে 5 দিয়ে t3 স্কয়ার। হলো? এটাকে নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করব? আমরা করব একটা স্পেশাল অপারেশন করবো এই তিনটে ইকুয়েশনের সাথে। তোমাদের চাপ নেওয়ার দরকার নেই, যদি না বুঝতে পারো অসুবিধা নেই, তোমাকে এইটাকে মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা বলে দেবো। দেখো আমরা করবো 1 প্লাস 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে যোগ করবো, করলে কি থাকছে দেখো, এইচ বাই t1 প্লাস এইচ বাই t2 ইজিক্যাল টু এই প্লাস ইউ, এদিকে মাইনাস ইউ কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 5t2 প্লাস 5t1 দিয়ে, ওদের মধ্যে আমি যদি 5 কমন নিয়ে নিই, থাকছে t1 প্লাস t। কথা ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এক মিনিট। আচ্ছা নেক্সট পেজ নেবো নাকি? নেক্সট পেজ নিলে তোমাদের হয়তো বুঝতে সমস্যা। আচ্ছা এদিকে উপরে এগুলো কিন্তু এইচ, ইউ ভেবো না জানো, এগুলো এইচ। এবার দেখো, যদি সিম্পল যদি সরল করি, এটা কি থাকবে দেখো, এইচ কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়েছি, নিচে t1 t2 থাকবে, যদি লসাগু নিই তাহলে উপরে থাকবে কি t1 প্লাস t2 বা t2 প্লাস t1, একই কথা, ইজিক্যাল টু 5t1 প্লাস t2। হলো? 5t1 প্লাস t2, ওপরে t1 প্লাস t2, এদিকে t1 প্লাস t2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি দেখো, পড়ে থাকছে
এইচ বাই T1 T2 ইজ ইকুয়াল টু 5, তাই তো? দেখি আরেকবার দেখে নি। হ্যাঁ, নিচে T1 ইন্টু T2 থাকছে। এবার আর 3 নম্বর ইকুয়েশনটা কি ছিল দেখো, 3 নম্বর ইকুয়েশন ছিল এইচ ইকুয়াল টু 5T3L স্কোয়ার, ওই তার স্কোয়ার, ঠিক আছে, এটা ছিল। এবার আমাদের কাজ হবে কি, এইচ এর জায়গায় আমরা এটা এই মানটা বসিয়ে দেবো, T3 স্কোয়ারটা লিখে দেবো, T3 স্কোয়ার লিখে দেবো, এইচ এর জায়গায় 5, তার মানে হ্যাঁ এইচ এর জায়গায় এই ইকুয়েশন এটা দিয়ে এই ইকুয়েশনে বসিয়ে দিই, এইচ এর জায়গায় 5T3 স্কোয়ার, নিচে T1 T2 ইজ ইকুয়াল টু 5 বলে, এখানে 5 5 কেটে যাচ্ছে, দিয়ে থাকছে T3 রুট ওভার T1 T2। দেখো তোমার এই প্রসেস মনে রাখার থেকে এইটা মনে রাখা ইজি। কেমন ইজি, যে বস্তুটাকে তিনটে কেস তো, একটা বস্তুকে উপরের দিকে ছোঁড়া হলো, তার ভেলোসিটি তার মানে ছোঁড়ার পরে কোন একটা সময় গিয়ে নিচে পড়বে, আরেকটা বস্তুর উপরের থেকে সোজা নিচের দিকে ছুঁড়ে দেওয়া হলো, এক্ষেত্রে কি হবে, সেও একটা কিছু সময় পর নিচে পড়বে। আরেকটা বস্তু কি হলো, ছোঁড়া হলো না, ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে একটু টাইম লাগবে। যেটাকে ছেড়ে দেওয়া হবে, মনে রাখবে, যেটাকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার পরে যে টাইমে নিচে যাবে সেটা ইকুয়াল টু বাকি দুটো কেসের টাইমের রুট ওভার। ঠিক আছে, T1 T2 T3 এগুলো 1 2 3 এগুলো তোমার মাথায় গুলিয়ে যেতে পারে, এটা শুধু মনে রাখো, শুধু এটা মনে রাখো কি, লেফট হ্যান্ড সাইড মানে এদিকে শুধু থাকবে কোনটা, যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো বা ড্রপ করে দেওয়া হলো, ড্রপ করে দেওয়ার পরে যখন বস্তুটা নিচে গ্রাউন্ডে হিট করবে, সেই টাইমটা যত টাইম লাগবে সেই টাইম ইকুয়াল টু রুট ওভার বাকি দুটো কেসের টাইমের গুণফল। ঠিক আছে, এইভাবে মনে রাখো, তোমাকে ইজি হয়ে যাবে। তোমার তো এমসিকিউ আসছে বা কম্পিটিটিভ এক্সামে তো এমসিকিউ থাকবে, তোমার তো ডেরিভেশন করতে আসবে। আর যখন তুমি নিটের বা কোনো জেড বাসের বা যেই মেন্সে যখন তুমি কোচিং টোচিং নেবে, বা এখন তো যদি যারা নিচ্ছে তাদের ডাইরেক্ট বলে দেওয়া হয় যে এটা লার্ন করো, ঠিক আছে, বলে দেয় যে লার্ন করে নাও, কারণ এগুলো এত বড় তোমার এক্সাম হলে পড়ে বার করার মতো সময় থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি কণা ও এক্স সরলরেখা বরাবর চলছে, টি সেকেন্ডে কিউ বিন্দু থেকে কণার দূরত্ব এক্স মিটার, এক্স ইকুয়াল টু এত দিয়েছে, কণাটি স্থির অবস্থানে আসলে জিরো বিন্দু থেকে তার কত দূরত্ব হবে। দেখো এই ধরনের অঙ্ক আমি প্রচুর করেছি, প্রচুর করা হয়েছে, যারা কাইনেমেটিক্স সিরিজ দেখছে তারা জানে, আর তুমি যদি না দেখে থাকো তুমি দেখতে পারো, আমার বাকিগুলো আছে চ্যানেলে। একটি বস্তু সরণের ইকুয়েশন দিয়েছে, বলছে বস্তুটি স্থির হবে কত সময় পর, ভেবেছিলাম করবো না, তো চলো করে দিলাম। বস্তুটি স্থির কখন হবে, মানে যখন ভেলোসিটি জিরো হয়ে যাবে। তো ভেলোসিটির ইকুয়েশনটা বার করি এখান থেকে, dx বাই dt 2 3 ইন্টু 2t প্লাস 16 হলো, তাহলে হচ্ছে 4/3 t প্লাস 16, তাই আমরা জিরো করে নিলাম, ভেলোসিটি জিরো। তাহলে আচ্ছা, এখানে কোনো ভুল আছে বুঝলি, একটা নেগেটিভ সাইন আসতো কোথাও না, কোথাও এখানে নেগেটিভ সাইন, মানে এই জায়গাটা নেগেটিভ হয়েছে, দিয়ে 4 3 এই জায়গায় নেগেটিভ হয়, দিয়ে এটাও নেগেটিভ হবে, তাই তো 4/3 ইন্টু টি ইজ ইকাল টু 16টাকে ওদিকে নিয়ে চলে গেল, দিয়ে টি ইজ ইকাল টু থাকছে 4 4 16 3 4 12 সেকেন্ড, মানে 12 সেকেন্ডে সে তার কি হবে, 12 সেকেন্ডে তার বস্তুটি সরণ জিরো হয়ে যাবে। আমার টির জায়গায় 12 গুলো বসিয়ে দেবে, টির জায়গায় 12 যদি বসিয়ে দেয় 2/3 ইন্টু 144 মাইনাস 16 ইন্টু 12, এটা ক্যালকুলেশন করে কোনো একটা অ্যান্সার আসবে, এসে যাওয়ার কথা, না আসলে কি বলবো, এইটা ইম্পর্টেন্স, এইটা দেখো, এটা দেখো, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এই কোশ্চেন ভালো মানে খুব আচ্ছা পাবলিক এটা করতে গিয়ে শুয়ে। কোশ্চেনে বলেছে যে এক্স আর টি টাইমের কি ইকুয়েশন দিয়েছে, তার ত্বরণ বার করতে হচ্ছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, কথা ক্লিয়ার। ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ কার সাথে করবে, টির সাপেক্ষে করবে, 2x dx বাই dt ইজ ইকুয়াল টু 2t, এদিকে 2 ওদিকে 2 কেটে যাচ্ছে, x ইকুয়াল টু dx বাই dt, এটাকে আমরা ভি লিখতে পারি,
ইজিক্যাল টু টি, তাই তো এক্স ভি বাই টি, এটা একটা এ পেলাম। তার ত্বরণ বার করতে হচ্ছে, এটাকে যদি আমরা ত্বরণ করি আবার ডেরিভেটিভ করবো ডি এক্স বাই ডিটি ভি প্লাস এক্স ডিভি বাই ডিটি ইজিক্যাল টু এক। কথা ক্লিয়ার? এক তো ডিএক্স বাই ডিটি কে আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি, তাহলে ভি স্কোয়ার প্লাস এটাকে আমরা এ লিখব, এ এক্স ইজিক্যাল টু ওয়ান, তাই তো? এখান থেকে আমরা ভি পেয়ে যাচ্ছি, ভি ইজিক্যাল টু কি লিখতে পারি, ভি ইজিক্যাল টু লিখতে পারি এক্স বাই টি, ভির মানটা এখানে বসিয়ে দেবো। নেক্সট নেক্সট সাইড চলে যাচ্ছে, ঠিক আছে? ভির জায়গায় যদি এই মানটা লিখে দিই কি আসবে, এক্স স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস এ এক্স ইকুয়াল টু ওয়ান। এ এক্সটা এদিকে রাখলাম, ওদিকে নিয়ে চলে এলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টি স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা সরল করি টি স্কোয়ার দিয়ে টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার হলো, নিচে থাকছে এদিকে থাকছে এক্স, এক্সটা এদিকে নিচে নামিয়ে দিলাম বলো। এই ইকুয়েশনটা দেখো, প্রথম ইকুয়েশনটাকে যদি আমরা এ করি, এক্স স্কোয়ারটা যদি এদিকে নিয়ে চলে আসে, তাই তো? যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস ওয়ান আসবে, তাই না? এই জায়গায় আমরা কি লিখে দিতে পারি, এই পুরো জায়গাটাকে মাইনাস ওয়ান দিয়ে রিপ্লেস করে দিতে পারি, দিয়ে থাকছে এক্স টি স্কোয়ার, এক্স টি স্কোয়ার, তাই তো? দেখো এক্স টি এস ওয়ান বাই এক্স টি স্কোয়ার, তাই তো? এবার টি ইজিক্যাল টু কি লিখতে হবে, টি ইজিক্যাল টু এখানে আছে ভি ইজিক্যাল টু এক্স, টি ইজিক্যাল টু লিখতে পারি এক্স বাই ভি, মানে মাইনাস ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স, বা মাইনাস ভি স্কোয়ার বাই এক্স কিউব, তাহলে অ্যান্সার সিটটা আছে। এটা এক্স কিউব, আমার এখানে তুলতে ভুল হয়েছে, তোমরা আশা করি ঠিকঠাক তুলেছো, মানে দেখেছো তোমাদের। না 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 না, সরি 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 সরি, করতে ভুল হয়েছে, আমাদের ক্যালকুলেশন ভুল হয়েছে। ক্যালকুলেশন ভুল হয়েছে, মানে ভুল ভাল হয়ে গেছে, কারণ এটা ভি ভি টার্মটা আসবে না, কারণ ভিটা তো কনস্ট্যান্ট নয়, ভি কনস্ট্যান্ট হলে তাহলে ওটা চলে আসতো। দেখো দেখো সব ঠিক আছে, এখান থেকে একটু আমাদের একটু তাড়াহুড়োতে সমস্যা হয়েছে। এখান থেকে আমরা কি এ এক্স ইজিক্যাল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টি স্কোয়ার, তাই তো? আমার মনে হয় এখানে ভুল হয়েছে, এখানে টি বাই এক্স হবে, সরি, টি বাই এক্স, কারণ সে আগের মতোই হয়ে আসছে, টি বাই এক্স হবে, টি বাই এক্স হলে টি বাই এক্স হলে টি বাই এক্স হলে টি বাই এক্স হলে এখানে হবে টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ এক্স ইকুয়াল টু লিখতে পারি ওয়ান মাইনাস টি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, হলো? দিয়ে থাকছে কি নিচে এক্স স্কোয়ার, দিয়ে এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, হলো? আর এদিকে
এই এক্সটা নিচে চলে আসবে, দিয়ে আসবে এক্স কিউব, দিয়ে এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, এখান থেকে যদি আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না 1। তাহলে এবার ঠিক হলো, আগে ভির টার্মটা এসে গেছিল তাই না, ভির টার্মটা এলে তো হবে না, কারণ ভিটা তো কনস্ট্যান্ট নয়। তাহলে তাহলে কি আসছে, ইয়ে প্রপোর্শনাল টু এটা। দেখো কি আমরা ঠিক করেছিলাম কিন্তু মানে ভুল করে ঠিক হয়ে গেছিল আগে। নেক্সট এগুলো ডেরিভেটিভ কে ডেরিভেটিভ সরি ডেরিভেটিভের খেলা, এছাড়া কিছু না। ভি স্কোয়ার ইকুয়াল 4x sin x প্লাস cos x, এটা দেওয়া আছে, দিয়ে বলছে ত্বরণ কত। দেখো ত্বরণ মানে আমরা শুধু জেনেছি ডিভি বাই ডিটি, ত্বরণকে আবার লেখা যায় কিভাবে জানো, ভি ডিভি বাই ডিএফ, মানে এটা ত্বরণ ভেলোসিটি আর টাইমের ফর্মে লেখা হলো। এই এই ফর্মটা কি বলতো, ভেলোসিটি আর স্বর্ণের ফর্মে লেখা হবে। এখানে আমরা লিখবো এক্স এর সাথে যদি ডেরিভেটিভ করি কি হবে, 2v dv বাই dx, যেটা এই পুরোটাকে আমরা ত্বরণ লিখতে পারি। তার মানে সিম্পলি যদি এক্স এর সাথে ডেরিভেটিভ করি ব্যাপারটা চলে আসে, ওর বাইরে রেখে দিলাম। এটাকে যদি ডেরিভেটিভ করি এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ করি কস এক্স, প্লাস এবার সাইন এক্স কে রেখে দেবো, এবার এক্স কে যদি ডেরিভেটিভ করি 1 আসবে, হলো প্লাস cos x, কিন্তু cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস sin x হয়, প্লাস মাইনাসে মাইনাস হবে, cos x কে ডেরিভেটিভ করলে কি হবে sin x মাইনাস sin হয়ে গেল। এটা দিই 2 2 4। এবার কি আসবে, এবার কি আসছে, এবার কি আসছে দেখো, এটা সিম্পলিফাই যদি করো, সিম্পলিফাই করা যাবে কি, হ্যাঁ করা যাবে। সাইন এক্স কেটে যাচ্ছে, প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2x cos 2x cos x, মানে বিটা অ্যান্সার। চলো আর নেই, এই পর্যন্ত হয়ে গেছে। চলো আবার পরে কোনো সময় দেখা হবে, মানে পরে এবার কি করবো, অ্যাসিলেশন মানে সরি অ্যাসারশন রিজন করবো, তারপরে করবো আমরা এনএলএম। এই চ্যাপ্টারে অ্যাসারশন রিজন করা হয়ে গেলে তারপরে আমরা নিউটনস ল অফ মোশনের কি ওই চ্যাপ্টারটা করবো এবার।